প্রথমে জানান আমি একটু আগেই চলে এলাম, কারণ আগেই শেষ করতে পারবো বলে। প্রথমে জানান শোনা যাচ্ছে কি না, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ আমি এরপরে রবিবার পূর্ব মেদিনীপুর বেরিয়ে যাচ্ছি। বেশ কিছুদিন লাইভ করতে পারবো না। অথচ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানানো অত্যন্ত জরুরি বলে আমি আজ লাইভে এসেছি। তাই কেউ উপস্থিত থাকলে প্রথমেই জানান যে শোনা যাচ্ছে কি না। আজকের লাইভের বিষয়, প্রথমে একটি ব্যক্তিগত অবস্থান আমি জানাতে চলেছি। আমার দায়িত্ব, যেহেতু যদিও এরকম কোনো দায়িত্ব নেই, বোঝাপড়া বা লিখিত কোনো দায়িত্ব নেই আমার, তবুও আমার অনেক সহযোদ্ধা পাঠক আছে, তাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি আমার এই যে ডিলেমা। আমি এখন একটা ডিলেমার মধ্যে পড়েছি, যাকে অনেকটা উভয় সংকট বলা যেতে পারে। সেই ব্যক্তিগত জায়গাটা আপনাদের সামনে পরিষ্কার করে রাখতে চাইছি। যদিও সেটা এখনই বলবৎ করব, এক্সিকিউট করব এমন নয়, সেটা আগামীর জন্য আগাম আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। কল্যাণ বলছে শোনা যাচ্ছে, তো তার মানে আমি ধরে নিতে পারি যে শোনা যাচ্ছে। এছাড়াও যদি আরও কেউ মন্তব্য করেন, যদি আজকে এই সময়ে লাইভে উপস্থিত থাকেন, তাহলে জানান যে শোনা যাচ্ছে কি না। তো ইতিমধ্যেই তো আরও অনেক অনেক ফেক প্রোফাইল গজিয়ে উঠছে এই অধমকে সামনে রেখে, তার নাম এবং হুবহু ছবি টবি দিয়ে। আমি অ্যালার্ট করেছি, কারণ এই সব প্রোফাইল আগামীতে আরও বাড়বে। কারণ যত সাফল্য আসবে, যদিও এই সাফল্য কতটা সাফল্য আমি আসছি, যে সাফল্য দিয়ে কর্মকাণ্ড এগোয় না সেভাবে, সেই সাফল্য কি আদৌ সাফল্য, আমি প্রথম অংশেই এটাই আলোচনা করব। কিন্তু অবশ্যই বাহ্যিকভাবে এত এত শেয়ার হচ্ছে ফেসবুক লাইভ, ইউটিউবেও অনেক ঘন্টা বাড়ছে, অনেক শেয়ার হচ্ছে। আমি স্ক্রিনশট ভাগ করে নিয়েছি আপনাদের সঙ্গে। আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে যে অবশ্যই চরম সাফল্য। কারণ একটা ফেসবুক পোস্ট দেখেছি প্রায় 700 শেয়ার হয়েছে লাইভ, এরকম আরও 400-500 শেয়ার হচ্ছে। বেশ ভালো কথা। তো এটা আমি আলোচনা করছি, কিন্তু এতেও যে আদৌ চিড়ে খুব একটা ভিজছে না, সেই প্রসঙ্গটাই আমি আজকের আলোচনা প্রথম অংশে রাখব। তো তারপরে অবশ্যই বডি ইন্টারনেট, আমাদের শরীরকে কিভাবে ওরা ইন্টারনেট হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেছে, এবং স্মার্টফোন আগামী মোটামুটিভাবে 10 থেকে 15 বছরের মধ্যে বিলুপ্ত করে দেওয়ার যে একটা ছক বা প্রযুক্তি, ওরা প্রায় সফল হয়ে গেছে, একটু সময়ের অপেক্ষা। সেটা আপনাদের সামনে তুলে আনবো, তুলে ধরবো, যাতে করে আপনারা সতর্ক থাকতে পারেন। এবং কেন, কিভাবে এই প্রযুক্তি, যদিও আমি ব্রেন চিপ নিয়ে আমি আগে আলোচনা করেছি, তো আজকে WI-R বলে আরও একটি প্রযুক্তি, এটা পার্ডিউ বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখানে টেকনোলজিটা ডেভেলপ করছে ওরা। সেটা নেচার ইলেকট্রনিকের খবরে বেরিয়েছিল, ওদের যে পেজ আছে বা ওদের যে পোর্টাল আছে বা জার্নাল আছে, যাই হোক, সেই ব্যাপারটা আপনাদের সঙ্গে ভাগ করে নেব, যাতে আপনারা সচেতন থাকতে পারেন। এছাড়াও সাম্প্রতিককালে আপনারা জানেন, বহু আগেই বলেছি, কলকাতায় আবার করোনা, বা দেশে আরও আবার করোনা, ওই আর কি KP2 না K2, যাই হোক, ওরকম গাদাগুচ্ছের ভ্যারিয়েন্ট ওরা আনবে, আমি বহু আগেই বলেছি।
তো এই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতে চাইছি আমি। আপনারা কতটা সতর্ক থাকবেন, কিভাবে সতর্ক থাকবেন, টেস্ট কেন করবেন বা কেন করবেন না, কখন করবেন, তো এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে আমার মনে হয়েছে। কারণ ভোটের পরেই ডেঙ্গুর খেলা তো শুরু হয়েই গেছে। আগাম ভোটের পরে এই ডেঙ্গু, করোনা এগুলো একযোগে শুরু হবে। কারণ ওরা জীবিকা দিতে পারবে না এত এত মানুষকে, আর এত এত মানুষকে সন্তোষজনক ভাতা দেওয়া যাতে করে জীবনযাপন চলে কমফর্টেবলি, তেমনটাও ওদের পক্ষে সম্ভব নয়। আর সবাই তো আর একযোগে হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোকে মারা যাবে না, আর সেটা সন্দেহজনকও হবে ওদের কাছে, মানে ওদের পক্ষে প্রতিকূলে যাবে। তাই একটু একটু করে ওরা ছক সাজিয়েছে এবং একটু একটু করে আমরা সেই ওদের যে স্বপ্নের নিউ ওয়ার্ল্ড অর্ডার, ভাতা নির্ভর সমাজ, সেদিকে আমরা এগিয়ে চলেছি। এটাকে রোধ করা যাবে না, আমরা ডিলে করতে পারি, পোস্টপন করতে পারি। অন্তত করোনা অমৃতের মতো আগামীতে যে অমৃতগুলো আসছে আমাদেরকে একরকমভাবে বাধ্য করা হবে। এখনও অনেকেই আমরা সচেতন নই যে এটা বাধ্যতামূলক নয়। গ্রামে গঞ্জে গিয়ে তো আমি দেখছি তারা জানেই না যে এটা বাধ্যতামূলক নয়। যারা অনলাইনে আছেন বা আমাদের মতো যারা আমরা এই ব্যাপারে মানুষকে সচেতন করছি, তাদের প্রোফাইলে আছেন, তারা জেনে গেছেন যেটা বাধ্যতামূলক নয়। তারা সুপ্রিম কোর্টের রায় জানেন, তারা ফ্যামিলি ওয়েলফেয়ার মন্ত্রক, পরিবার কল্যাণ মন্ত্রকের, এটা আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যেটা বাধ্যতামূলক নয়। সেটাও ওখানে ছোট্ট করে লেখা আছে। সংবিধানের ব্যাপার তো রাখতেই হয়। তো তখন লোকে বিশ্বাস করেননি। ওই চাপের বাধ্যতামূলকের ব্যাপারগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন। তো আমি এই বিষয়েও তখন এখানে আলোকপাত করব করোনা চ্যাপ্টারে। মানে আবার করোনা ফিরে এসেছে, যেটা আমি বহু আগেই বলেছি। এই করোনা প্রজেক্ট দ্বিতীয় খণ্ডে বলেছি যে কমপক্ষে 2025 মার্চ পর্যন্ত, এবং সেরকম হলে ওরা ওটাকে বাড়িয়ে নেবে, এক্সটেন্ড করবে। এছাড়া আমি আসবো বার্ড ফ্লু, যেটা ওরা ইতিমধ্যেই মানুষকে দেওয়া যাবে এমন ভ্যাকসিন ওরা তৈরি করা শুরু করেছে, মানে প্রস্তাব এসে গেছে। এবং সেটা বার্ড ফ্লুর ব্যাপারেও আমি আলোচনা করব এই ভিডিওতে। এবং হিউম্যান ট্রান্সমিশন যেটা হবেই আগামীতে, ওরা ছক কষেই রেখেছে। তো সেই ব্যাপারে ওরা কীরকম তোড়জোড় নিচ্ছে যাতে করে আপনারা অ্যালার্ট থাকতে পারেন, সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করব এই লাইভে। প্রথম অংশে আমি একটা স্পষ্ট অবস্থান জানাতে চলেছি আপনাদের। আপনারা জানেন যে আমি একমাত্র সম্ভবত, মানে আমার পশ্চিমবঙ্গের কথাই বলছি, যে গ্রামেগঞ্জে যাওয়া মানুষের, যারা অনলাইনে নেই, যারা এসব জানেই না, তাদের এত ডেটা খরচ করে লাইভ দেখার সময়ও নেই, সুযোগও নেই, তেমন স্মার্টফোনও নেই, হাইফাই স্মার্টফোনও নেই, ওয়াইফাইও নেই। তো নিত্য নৈমিত্তিক ডেটা তারা বহন করতে পারে না, মানে তারা ভরতে পারে না। তো এই সব গ্রামের মানুষদের কে বলবে? রাজনৈতিক দলও সেখানে কোনো ভূমিকা নেন না, কেউ যান না সেখানে। তো সেক্ষেত্রে আমি যাই, আমার নিজস্ব তাগিদে যাই, আমার বিবেকের ডাকে যাই। কিন্তু এই ক্ষেত্রতেই আমার যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাইছি। এবং সেটাকে সলিউশন হিসেবে আমি কি ভেবেছি, মানে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি, সেটাও আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমার সহযোদ্ধা আছেন, পাঠক আছেন, নির্মোহ মনে শুনবেন এবং ভাববেন। প্রথমত বলি, আমি এই করোনা প্যান্ডেমিক, নতুন বিশ্ব ব্যবস্থার বিপদ এবং তার নেতিবাচক দিক, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া বা আসলে ক্রিয়া, এইসব নিয়ে 2020 লকডাউনের 2-3 দিন আগে যখন এই লড়াই করার একটা বার্তা দিয়ে, মানুষকে সচেতন করার বার্তা দিয়ে যে পোস্টটা দিই, তারপরে 4 বছর অতিক্রান্ত, এখন 4 বছরেরও বেশি, 2025-এ 5 বছরে আমরা পা দেব যারা রয়েছে। তো তারপরেও অনেক মানুষ আমার প্রোফাইলে যুক্ত এসেছেন, অনেকে ছেড়ে গেছেন, অনেককে ব্লক করতে বাধ্য হয়েছি।
তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ, এটা হবে, আমি যে ধরনের কাজ করছি তাতে করে হবেই। তো এই যে আমি লড়াইটা শুরু করেছিলাম, কেউ আমাকে করতে বলেনি, এটা আমার নিজস্ব বিবেকের ডাকে আমার মনে হয়েছিল একজন সাহিত্যিক হিসেবে, লেখক হিসেবে এই কাজটি করা আমার দায়িত্ব বলে মনে হয়েছিল, সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে মনে হয়েছিল, কমিটমেন্ট বলে মনে হয়েছিল। না কারো কাছে, কোনো প্রভুর কাছে, কোনো কর্তার কাছে কোনো কমিটমেন্ট নয়, নিজের কাছে, যাতে করে নিজের মুখটা আয়নায় দেখতে সুবিধে হয়, দেখতে পাই, স্বচ্ছ থাকে আর কি, ঝাপসা না হয়ে যায়। এই তাগিদেই আমি শুরু করেছিলাম। তাতে করে আমি অনেক কিছু হারিয়েছি, তথাকথিত মঞ্চ হারিয়েছি, টেলিভিশন চ্যানেল হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি। তথাকথিত দালাল যে পত্রপত্রিকাগুলো আছে, বাজারি, সেখানেও আমার লেখা প্রকাশিত হয়েছিল, যারা পুরনো বন্ধুবান্ধব পাঠক যারা তারা জানেন, সেসব তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু আমার যেটা দুঃখ সেটা ভাগ করে নিতে চাইছি আমি একটু পরে। তার আগে ব্যাকগ্রাউন্ডটা বলি আপনাদের, যারা নতুন তারা জানেন না এখনও, তারা সম্প্রতি আমার প্রোফাইলে এসেছেন বা সম্প্রতি আমার ইউটিউবে এসেছেন, এই ভিডিওটি ইউটিউবেও থাকবে। তো আমি তথাকথিত সম্মান, মঞ্চ, বিদেশ যাত্রা, ইউরোপ যাত্রা, এই সমস্ত কিছু যা পেয়েছি সেগুলো কিন্তু বর্তমানকালের বই লেখালেখির কারণে নয়, আগেকার লেখালেখির কারণে। ঠিক আছে? তো লেখালেখির কারণে, তো সেই কারণে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একজন কমেন্ট করেছেন, ওটা অনুগ্রহ করে আপনারা সবাই ব্লক করে দিন একে, এরকম প্রোফাইল আপনারা অনুগ্রহ করে এই কাজটা করতে থাকুন। যারা কমেন্ট করছেন তারা দেখে নিন আর কে কে কমেন্ট করছেন। এই সময় অনেকেই কমেন্ট করবেন যারা অবাঞ্ছিত জঞ্জাল রয়েছেন বা বিভিন্ন রাজনৈতিক দলের দালাল যারা রয়েছেন, যারা এই কাজগুলোকে হ্যাম্পার করতে চাইছেন, আপনারা জানেন। তো তাদেরকে আপনারা এই রকম লাইভের সময় পেয়ে যাবেন এবং তাদেরকে এক এক করে ব্লক করতে থাকুন। গত লাইভেও হয়েছিল এরকম, ব্লক করতে থাকুন এক এক করে, তাহলে আপনাদের সুবিধে হবে। নইলে কিন্তু ওরা আপনাদেরও প্রোফাইলকে ফেক করে নিয়ে এবং বিভিন্ন রকমের ওরা কার্যকলাপ করবে আর কি। যাই হোক, এদেরকে নিয়ে আমি আর সময় নষ্ট করতে চাইছি না। তো এই আমরা দেখতে পাচ্ছি যে দ্রৌপদীকে নিয়ে, হ্যাঁ এটা করতে থাকুন। দ্রৌপদী আমার প্রথম যাত্রা, মানে লেখক হিসেবে, বই হিসেবে, সেই সূত্রেই সেটা অনুবাদ করেই আমার ইউরোপ যাত্রা, ফ্রান্স, নরওয়ে এসব দেশে যাওয়া, থাকা এবং তার ফলশ্রুতি হিসেবে আমার লেখা উপন্যাস প্রথম চক্রব্যূহের দিনরাত্রি, আপনারা জানেন, অনেকে পড়েছেন। তো ওই সময়ে যে বইগুলো লিখতাম, লেখালেখি করতাম, সেই সময়েও কিন্তু আমার লেখক হিসেবে আমার যথেষ্ট পরিচিতি ছিল এবং অনেক পাঠক ছিলেন। এবং সেই লেখালেখিগুলো কিন্তু এই নিউ ওয়ার্ল্ড অর্ডার তখন প্রশ্নই ছিল না, বা এই মূল স্রোতের বিরোধী লেখালেখি নয়। সেই লেখালেখিগুলো গুরুত্বপূর্ণ, নরনারীর সম্পর্ক, প্রেম, ভালোবাসা, যেমন দ্রৌপদী বইটি। কিন্তু সেই সময়ে আমাকে কোনো প্রতিকূলতা ফেস করতে হয়নি। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটলে তবেই তো প্রতিকূলতা থাকে, স্রোতের সঙ্গে সাঁতার কাটলে তো থাকে না। আমি সেই সময় আমার যে বইপত্রগুলো সেই সময়ে সেগুলো তথাকথিতভাবে নামী প্রকাশনা থেকে বেরিয়েছে। সেক্ষেত্রে মঞ্চে গিয়েছি, মঞ্চে বক্তব্য রেখেছি, কবিতা পড়েছি, আলোচনা করেছি, তাই তো এগুলো করেছি। তার পরবর্তীকালে আমি যেটা দেখতে পাচ্ছি যে তারপরে আমরা আরও বই, কবিতার বই থেকে শুরু করে আরও বই বেরিয়েছে। অমৃতস্বরপত্র প্রথম খণ্ডের থেকে আমার প্রবন্ধের যাত্রাপথ, আমার নিবন্ধের যাত্রা শুরু হলো বই হিসেবে, তাই তো। তো তার আগে
আমার 10 থেকে 11টা বই বা 10টা বই তো বেরিয়েই গেছে। করোনা প্যান্ডেমিক আবহে দেখা যাচ্ছে যে আমার কি বই বেরিয়েছে। একটা বই বেরিয়েছে দ্বিতীয় খণ্ড, অমৃতস্বপুত্র দ্বিতীয় খণ্ড। এটা করোনা প্যান্ডেমিককে কেন্দ্র করে বাংলা সাহিত্যে এরকম বিস্তারিত বই। বাংলা সাহিত্যে কেন, ইংরেজিতেও আমাদের দেশে এইরকমভাবে কোনো বই আছে বলে আমার মনে হয় না। সেটা আপনারা পড়েছেন, তথ্যসহ রয়েছে অমৃতস্বপুত্র দ্বিতীয় খণ্ড। তারপরে বেরিয়েছে চক্রব্যূহের দিনরাত্রি। আরেকটি বই নতুন বেরিয়েছে এবারে, সেটা হলো স্ট্যাচু। এখন যেটা সমস্যা দাঁড়িয়েছে, সমস্যা বলতে কি, সেই সময় আমার যে পাঠকের সংখ্যা ছিল এই নতুন বিশ্ব ব্যবস্থায় এইসব লেখালেখির কারণে, লড়াইয়ের কারণ কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সংযোগ নেই, আপনারা জানেন, কাউকে ছেড়ে কথা বলি না। তো এই দিদি বলুন, মোদি বলুন, চটি বলুন, নটি বলুন, হ্যাঁ, লাল বলুন, দালাল বলুন, হ্যাঁ, এই ঘেঁষো বলুন, মেশো বলুন, হ্যাঁ, কারোকেই আমি পরোয়া করি না। কারণ আমি জানি নতুন বিশ্ব ব্যবস্থায় এরা সবাই দালাল। কেউ দেশপ্রেমের নাম করে, হিন্দুত্বের নাম করে, মানে হিন্দুর স্লোগান তুলে দেশ বেচে দিচ্ছে, শোষণ করছে। কেউ আবার ভাতা নির্ভর সমাজ তৈরি করছে, আর গরিব মানুষের পাশে আছি এই বলে ভাতা নির্ভর সমাজ তৈরি করছে। শিক্ষা ব্যবস্থাকে লাটে তুলে দিচ্ছে, সরকারি শিক্ষা ব্যবস্থাকে। এবং ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের টাকা আমাদের রাজ্যেই বেশি করে ঢুকেছে, আপনারা জানেন, সরাসরি বিনিয়োগ হয়েছে। তাই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর রকমের একটা অবস্থা আমাদের শিক্ষাক্ষেত্রে ঘটছে। এবং এক্ষেত্রে অবশ্যই দিল্লি, মানে দাদা দিদির যোগাযোগ আছে, আন্ডারস্ট্যান্ডিং আছে, সমস্ত দলেরই আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই তো। অর্থাৎ কোনো রাজনৈতিক দল, বরং যে কোনো রাজনৈতিক দলই আমার বিরুদ্ধে, অর্থাৎ আমি আমার শত্রুকে বাড়িয়েছি, শত্রুর সংখ্যা বাড়িয়েছি, ফার্মা লবি আমার বিরুদ্ধে বাড়িয়েছি। শুধু তাই নয়, সাম্প্রতিককালে আমার তথাকথিত অনেক সহযোদ্ধা, তারা হোয়াটসঅ্যাপে বন্দী হয়ে গেছেন। তারাও এক ধরনের, জানি না কী কারণে হয়, ঈর্ষা বলুন, মানে মানুষের ভালো করতে নামলে কে কতটা এগোলো, কার কতটা জনপ্রিয়তা হলো, এগুলো নিয়ে তো ভাবা কথার নয়। কিন্তু ওই যে বাঙালি তো কাঁকড়ার জাত, তাই তো। তাছাড়া রয়েছে বেকারত্ব, এদেরকে সহজেই, সহযোদ্ধাই হোক আর যাই হোক, এরাও তো মানুষ, এদেরকে তো ফান্ডিং করে কিনে নেওয়া যায় সহজেই, কারণ বেকারত্ব রয়েছে, এটা তো বাস্তব। আর লোভ রয়েছে। এইসব কারণে এই প্রতিবন্ধকতাগুলো, যেটা আগে আমার ছিল না, সেটা বাড়ছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফেক প্রোফাইলের সংখ্যা বাড়ছে, আগামীতে আরও বাড়বে। সাবধান, এসব ফেক প্রোফাইল থেকে আপনাদের কাছে মেসেঞ্জারে বিভিন্ন রকমের অশ্লীলতা ছড়ানো হতে পারে। অনেকে নতুন, তারা জানবেন না ওটা আমি নই, তার ফলে আরও অপপ্রচারের সুবিধে, এই বিভিন্ন রকমের কার্যকলাপ ওরা কিন্তু চালাবে আগামীতে, সেটা আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। তো আমি পোস্টও দিয়েছি, আপনারা সচেতন থাকবেন। তো এবং যারা হোয়াটসঅ্যাপে আছেন তারা অবশ্যই আমাকে জেনে নেবেন যে এরকম মেসেজ আমি পাঠাচ্ছি কি না, যদি কারো সন্দেহ হয়। কারণ আমার ছবি হুবহু কোনো রকম ছবি, বইয়ের ছবিকে পুরোটাই কপি করে প্রোফাইলগুলো খোলা হচ্ছে। তো সেই জায়গা থেকে এটা ঘটেই চলেছে এবং আগামীতে ঘটবে। এইবার যেটা সমস্যা হলো যে এই যে লড়াইটা আমি শুরু করলাম, তাতে করে আগে যারা আমার পাঠক ছিলেন তাদের একটা উল্লেখযোগ্য অংশ, যারা সাহিত্য ভালোবাসতেন, তারা বুঝতেই পারছেন, সবাই তো আর এই ধরনের লেখালেখি বা মূল স্রোতের বিরুদ্ধে যাওয়া লেখালেখিকে সমানভাবে গ্রহণ করেন না। সে স্বাধীনতা তাদের আছে, তারা চলে গেলেন। তো আমি যেটা ভেবেছিলাম যে এই লড়াইয়ে যখন আমি গ্রামে যাওয়া শুরু করলাম, কারণ আমি জানি গ্রামটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ওটাই আসলে লড়াই দেবে। শহরে ভদ্রলোক কতটা লড়াই করবে বলুন, তাদের প্রত্যেকেরই একটা বাধ্যবাধকতা আছে। তো কিন্তু গ্রামের মানুষ কিন্তু ব্যাপারটাকে, তাদের মধ্যে তথাকথিত ব্রেন ওয়াশটা ঢোকেনি সেভাবে বলে এখনও একটা উল্লেখযোগ্য সংখ্যক মানুষ রেসপন্ড করেন এবং তারা শোনেন, এবং তার ফল আমি পেয়েছি এবং গ্রামেগঞ্জের জন্য বেশি করে যাচ্ছি। কিন্তু যেটা সমস্যা হলো এই যে বই, কেন বইয়ের কথা আসছে?
প্রথমত গ্রামেগঞ্জে গিয়ে আমি দেখতে পেলাম যেটা বড় সমস্যা, সেটা হচ্ছে যে ফান্ডিং কীরকম। যারা সহযোদ্ধা আমাকে ডেকে নিয়ে যান তাদের সামর্থ্য খুবই সীমিত, খুবই সীমিত। সেদিনই এক সহযোদ্ধা আলোচনা করছিলেন, আমি শুনে ফেলেছি, যে কোনো একটা জায়গায় একটা ভালো সভা করতে গেলে মোটামুটি মাইক থেকে শুরু করে বা একটুখানি ব্যবস্থা করা রাখা, একটুখানি চা বিস্কুটের ব্যবস্থা বা মানুষকে বলা, তাতেও মোটামুটিভাবে 1,000-2,000 টাকা খরচা আছে কম করে। এটা আমার কানে পৌঁছলো, আমাকে অসহায় লাগলো, খুবই অসহায় বলে মনে হলো নিজেকে। তো আমি ছুটে যাই, ডাকলে ছুটে যাই, নিজের উদ্যোগেও আমি করি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার যেটা সমস্যা, আমি যে এই সব দরিদ্র যারা রয়েছেন, আমি নাম বলছি না, অনেকেই আছেন, উত্তরবঙ্গে আছেন, আমি নিজে দেখে এসেছি, একটি ঘরে পরিবার নিয়ে থাকেন, অথচ তাদের কাজ করার কি বিপুল উৎসাহ, মানুষের পাশে থাকার কি বিপুল উৎসাহ, কিন্তু ওই যে অসহায়তা, ফান্ডিং নেই। কিন্তু আমাদের মতো মানুষকে, মানে আমরা যে লড়াইটা করছি, মূল স্রোতের বিরুদ্ধে লড়াইটা করছি, তো এই রকম মানুষ যদি আমরা হই, আমাদের ক্ষেত্রে এটা অত্যন্ত স্বাভাবিক। কারণ আমরা ফার্মা লবির বিরুদ্ধে, আমরা রাজনৈতিক দলের বিরুদ্ধে, আমাদের কে ফান্ড করবে? তাহলে একটাই পথ ছিল, সেটা হলো, কে যেন বলছে যে সাউন্ড বন্ধ হয়ে গেছে, মনোগ্রহ করে বলুন সাউন্ড সত্যি বন্ধ হয়েছে কি না, না হলে কন্টিনিউ করে কোনো লাভ নেই। কে একজন এসে, জানি না ইনি আবার বিভ্রান্ত করার জন্য মন্তব্য করেছেন কি না, অনেকেই করতে পারেন। এখন প্রচুর ফেক প্রোফাইল, একে আমি কোনো দিন দেখিনি, যিনি মন্তব্য করেছেন কোনো দিন কোনো কমিউনিকেশন নেই এর সাথে, এই প্রথম দেখছি যে সাউন্ড নাকি বন্ধ হয়ে গেছে বলে একজন মন্তব্য করে। দেখলেন তো, এগুলো শুরু হয়ে যাবে এখন, এগুলো হচ্ছে। তো যাই হোক, এইগুলো কিন্তু এখন শুরু হবে, মানে চারদিকে। জানি না ইনি ইচ্ছে করে করেছেন কি না, ধরে নিচ্ছি ইচ্ছে করে করেননি, ভালোর জন্য বলেছেন। তো যাই হোক, ধন্যবাদ তুষার। তো এইবার যেটা আমি দেখলাম, যে আমার পাঠক বাড়েনি, বরং কমে গেছে। কারণ যেহেতু আগে আমার সাহিত্যটা ওপেন ছিল, সবার জন্য ছিল, শত্রুতা তৈরি করেছি রাজনৈতিক দলের, বিশেষ রাজনৈতিক দলের ভক্তরা, তারা আমাকে বর্জন করেছেন। আর কোনো না কোনো, আজকালকার যুগে সব ভদ্রলোকই কোনো না কোনো রাজনৈতিক দল, সংগঠন এগুলোর সঙ্গে যুক্ত। তাই অন্য রকমের লেখা লিখলে, আরও অনেক রকমের লেখা আছে, সিরিয়াস মননশীল লেখা, মানব সম্পর্ক, ভালোবাসা, প্রেম, নরনারী, বিভিন্ন রকমের সামাজিক ইতিহাস, এসব লিখলে একটা ওপেন পাঠক পাওয়া যায়, যারা মানে যারা ওই বৈরিতা, মানে বিদ্বেষ, উনি এই দলের লোক মনে হচ্ছে না, উনি তো আবার লালের বিপক্ষে, উনি তো আবার গেরুয়ারও বিপক্ষে, মানে এইভাবে যে দাগিয়ে দিয়ে। আমাদের বাঙালি পাঠকরা এরকমই, জানেন তো, আমরা মুক্ত মনে কোনো কিছু জানতে বুঝতে চাই না বেশিরভাগই, এটা আমার অভিজ্ঞতা। তার ফলে পাঠক কমেছে। তো পাঠক কমলেও আমার যায় ছিল, মানে আমার খুব একটা কিছু যায় আসতো না। বই ঠিক আছে, আমার তো চাহিদা খুবই সামান্য, আমি জানেন সেটা যারা আমার কাছাকাছি থাকেন। কিন্তু আমি যেহেতু গ্রামেগঞ্জে যাওয়া শুরু করেছি, সেই ক্ষেত্রে আমার তো একটা ফান্ডিং চাই, তাই নয় কি? তো এই ফান্ডিংটা আমি কিভাবে পাবো? বই মানুষ ওই যারা কেনার, তারা কিনছেন, অবশ্যই তাদের কাছে আমি কৃতজ্ঞ, তারা নিজেরা সমৃদ্ধ হচ্ছেন, তারা বই সংগ্রহ করে পাশে থাকছেন। এবং এই গ্রামেগঞ্জের প্রোগ্রামগুলো যতটুকু করা যাচ্ছে এই সব মানুষের জন্যই, কিন্তু আসলে এই 100, 200, 300 মানুষের জন্য, 100, 200 বড় জোর, তাদের জন্যই কিন্তু আমি এই লড়াইটা করতে পারছি। পরিষ্কার কথা, কেউ হয়তো শেয়ার করছেন, ঠিক আছে, কিন্তু এই লড়াইটা যে গ্রামেগঞ্জে গিয়ে মানুষের কাছে পৌঁছনো, তার যে একটা খরচা, সেই লড়াইটা করতে পারছি আমি কিছু মানুষের জন্য। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি আমার ফেসবুকের কন্টেন্ট মানে চেঞ্জ করে দিই, ইউটিউবের কন্টেন্ট চেঞ্জ করে দিই, আমি এটা ভাবছি, এখনও সিদ্ধান্ত নিইনি, সেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি, তাহলেও আমার এই পাঠকেরা আমার সঙ্গে থেকে যাবে। অর্থাৎ
আমার বইয়ের পাঠকেরা তাদের একটা উল্লেখযোগ্য অংশই আমার সঙ্গে থাকবে। আমি যে অবস্থানই নিই না কেন থাকবে আমার বিশ্বাস। কারণ তারা তো বইয়ের কোয়ালিটি তাদের দেখেই পাঠক বই কেনেন এবং তারা সেখানেই তাদের ব্যাপার, তারা পাঠক হিসেবে থেকে যাবেন। অর্থাৎ আমার কিন্তু কোনো রকম ওই দিক থেকে কোনো সমস্যা নেই। আর আমি যে বিষয়ে লিখি না কেন, ইতিহাস বলুন, গল্প বলুন, উপন্যাস বলুন, যে বিষয়ে লিখি না কেন, এইটুকু আত্মবিশ্বাস আছে, আমার কলমের প্রতি আত্মবিশ্বাস আছে, যেটা যারা আমার পুরনো পাঠক তারাও সেটা জানেন। আর রাজনৈতিক দলের অন্ধ ভক্ত যারা, তাদের কথা বলছি না, সাহিত্যের পাঠক এখনও আগামী 20-25 বছর পরে একদমই সেটা বিলীন হয়ে যাবে, এখনও আছেন, তাদের কাছে পৌঁছতে হবে। কিভাবে? আমি ঠিক করেছি যে, এখনও ঠিক করিনি, মানে ভাবছি, আপনাদের সঙ্গে পরামর্শ করতে চাইছি যে তাহলে কিভাবে আমি এই লড়াইটা, গ্রামে গঞ্জের লড়াই যদি আমি করতেই না পারি, শুধুমাত্র অনলাইনে কিছু মানুষ যারা শুধু বেশিরভাগই ডকুমেন্ট চান, যারা পাশে থাকেন না, যারা থাকেন তাদের কথা কিন্তু বলছি না, তাদের জন্যই আমি এখনও লড়াইটা করতে পারছি। কিন্তু বেশিরভাগই, ধরুন 90% না হলেও 80-85% মানুষ বা তারও বেশি, তারা ডকুমেন্ট চান এবং তারা ইউটিউব ভিডিওটা দেখছি বলেন, স্যার দেখছি, শেয়ার করছি, ব্যাস। এবং তারা তাদের সামর্থ্য থাকলেও এই ধরনের পাশে থাকা, যাতে করে আমি লড়াইটা চালিয়ে যেতে পারি, সেই ধরনের পাশে থাকায় তারা থাকেন না। স্বাভাবিক, তারা ইউটিউবে সব জেনে যাচ্ছেন, বুঝে যাচ্ছেন, তারা কেন বই সংগ্রহ করবেন? স্বাভাবিক, তাদের দৃষ্টিভঙ্গিও ফেলে দেওয়ার নয়, তাই তো? নয় সেটা অবশ্যই, তারা তাদের মতো করে ভাবছেন। আমরা নিজেরটাই ভাবি, তো আমরা তো সমাজের জন্য কে কতটা ভাবি। কেউ ভাবছেন বলেই কিন্তু এখনও আমি লড়াইটা চালিয়ে যেতে পারছি। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আমি যেটা ঠিক করেছি যে, আমি এখনও বলছি, ঠিক করিনি, কিন্তু আমি আপনাদের সঙ্গে আগে বলছি, আমি হাতে 1 বছর সময় নিচ্ছে। আমি ইউটিউবকে কখনো বলেছিলাম যে মনিটাইজ করব না, কিন্তু এই লড়াইটা, গ্রামেগঞ্জে যাওয়ার লড়াইটা যদি চালিয়ে যেতে হয় আমাকে ইউটিউবকে মনিটাইজ করতে হবে, ফেসবুককে প্রফেশনাল করতে হবে, আর তার জন্য কন্টেন্টকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ ইউটিউবকে আমি, তার মানে এই নয় যে আমি ইউটিউব কন্টেন্ট চেঞ্জ করা মানে আমি করোনা মহামারীর সপক্ষে লেখা শুরু করলাম বা ভ্যাকসিনের পক্ষে, মোটেই নয়। আরও অনেক কন্টেন্ট আছে যেগুলো হিউম্যান চেক যখন হয়, আপনারা জানেন, যখন কোনো চ্যানেল মনিটাইজ করা হয় তখন ওরা হিউম্যান মানুষকে দিয়ে চেক করায়। তো সুতরাং আমি এখন যে ধরনের কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলো হলে কিন্তু মনিটাইজের করার কোনো প্রশ্নই আসবে না, ওরা মনিটাইজেশন দেবে না, আপনারা সেটা ভালো করেই জানেন। তো কারণ এখন যে ভিডিওগুলো, সেটা বুঝতেই পাচ্ছেন কী ধরনের ভিডিও আমি করি। তাহলে আমাকে কী করতে হবে? কন্টেন্ট চেঞ্জ করতে হবে, সেটা অন্যরকম। আমার কাছে, আমার মস্তিষ্কে, আমার পড়াশোনায় অনেক কন্টেন্ট আছে, যাতে করে ভিউয়ার্সের অভাব হবে না আগামীতে। আমি যদি লেগে থাকি, ভিউয়ার্সের কোনো অভাব হবে না। অর্থাৎ নিউ ওয়ার্ল্ড অর্ডার ভ্যাকসিনের বিষয়ে যে ভিডিও করেছি সেগুলো বাদ দিয়ে যদি আমি ইতিহাস থেকে শুরু করে আরও অন্যান্য বিষয়, দেশ বিদেশের বিভিন্ন বিষয়, ইন্টারেস্টিং বিষয় যা মানুষের কাছে অজানা, মানুষ জানে না, বোঝে না বা জানার জায়গা নেই, তো তারা সেগুলো নিয়ে যদি আমি ভিডিও করতে শুরু করি, ফেসবুক লাইভ করতে শুরু করি, তাতেও দর্শক অভাব হবে না। অর্থাৎ মনিটাইজ করা যাবে। তাহলে আমি প্রতিজ্ঞা করেছিলাম, এই যে চ্যানেল, ইউটিউব চ্যানেল, আমি মনিটাইজ করব না, মানুষের কথা ভেবেই। কিন্তু মানুষই যদি আমার সঙ্গে না থাকে, কতিপয় বাদ দিয়ে, তাহলে আমি কাজই তো করতে পারবো না। পারবো কি? তাহলে আমাকে মানুষের স্বার্থেই এটা ভাবনাটা মাথায় রাখতে হচ্ছে যে আমি যদি চ্যানেল মনিটাইজ করি আগামীতে, সেইখান থেকে যা পাবো অর্থ, তা দিয়ে আমি এই গ্রামেগঞ্জের প্রচারের কাজে লাগাতে পারবো। কিছু করার নেই।
মানুষ যদি সঙ্গে না থাকে, বিশেষ করে অনলাইনে যারা থাকেন তারা বেশিরভাগই শহুরে মানুষ, গ্রামের মানুষও আছেন, শহরের মানুষ অনেকেই প্রতিষ্ঠিত, সবাই নন, অনেকেই চাকুরি করেন, অনেকেই সরকারি চাকুরি করেন তো আবার অনেকে সরকারি চাকরি করেন এবং আমার উপর ব্যাপক খ্যাপা, কারণ আমি আবার ডিএ নিয়ে অন্যরকম কথা বলি। তো সুতরাং এগুলো অনেক জটিলতা আছে, আমি খুব সোজাসাপটা কথা বলি, তো এই কারণেই ন্যাচারালি মানুষের আমার সম্পর্কে বিদ্বেষ আছে। কেউ কেউ ভালোবাসেন, বিদ্বেষ করেন আরও বেশি হয়তো বা মনে হয় আমার। যাই হোক, না হলে এত ঘটনা সব ঘটতে থাকে বলুন দেখি। তো রীতিমতো ফান্ডিং করে আমার বিরুদ্ধে সব লোকজনকে নামানো হয়েছে, না হলে কারো সময় নেই, এত সময় নষ্ট করে তারা ফেক প্রোফাইল খুলতে থাকবে। প্রত্যেকেরই স্বার্থ আছে, ফান্ডিং ছাড়া কেউ কাজ করে না, বুঝলেন তো। দেখুন না, আমাদের এই পরিস্থিতিটাই দেখুন, তাহলে কি দাঁড়াবে আগামীতে? আমার যেটা ভাবনা, আগামীতে আমার বই লেখালেখি আমার তো বই যেমন বই লিখি না কেন, সেটা তো ফ্যানলা কিছু হবে না, সিরিয়াস বই হবে, সেটা তো চলতে থাকবেই, ইচ্ছে আছে চালিয়ে যাওয়ার। কিন্তু ফেসবুক ইউটিউবের ক্ষেত্রে আমি এই পলিসিটা নিতে বাধ্য হব কি না আমি জানি না, সেটা সময়ের ওপর ছেড়ে দেব, আমি মহাকালের ওপর ছেড়ে দেব যে এটা করা যায় কি না। মানে আমি কিন্তু এখনও কনফার্ম হয়নি। আমি আগামী একটা বছর, আগামী বইমেলায় গ্রেগরি রাসপুটিন বেরো হবে, এই বইটা বের করতে গেলেও আমাকে অনেক সমস্যা, অনেক বড় রকম সমস্যা, কারণ এত তথ্যবহুল বই এবং স্রোতের বিরুদ্ধে তথ্য রয়েছে সেখানে। জায়নিস্ট শক্তি কীভাবে বলশেভিক বিপ্লবকে কাজে লাগিয়েছিল, ফাইন্যান্স করেছিল, এই বিভিন্ন রকম তথ্য সেসব জায়গায় আছে। বুঝতেই পারছেন, এই বইটিও আমাকেই উদ্যোগ নিয়ে বের করতে হবে। অর্থাৎ এইগুলো তথাকথিত মূলধারার প্রকাশক, জনপ্রিয় তথাকথিত প্রকাশক, তারা এসব বই দেখলেই পড়লেই ভয়ে কাঁটা হয়ে যাবে। দ্বিতীয় খণ্ড তো জানেন, চক্রবুয়ের দিন রাত্রিও তো পড়েছেন, তাই নয় কি? স্ট্যাচুও তো জানেন, দেখতে পাচ্ছেন সেখানে কি লেখা রয়েছে। সুতরাং এ একটা, যেটা এই লড়াই শুরু করার পরে এই যে হেডেকটা, সেটা আমার মাথায় আছে, চেপেছে। গ্রামেগঞ্জে গিয়ে মানুষকে যদি আমি না বলতে পারি, শুধু অনলাইনেই কিছু মানুষ, ভদ্রলোক মানুষ যারা শিক্ষিত, তাদের কাছেই যদি আমি বলতে থাকি, তাহলে একটা বৈষম্য হয়ে যায় না? নিজের কাছে তো আমি সব থাকতে পারি না, তাহলে ওরা কি দোষ করলো? ওদের কাছে আমি কেন পৌঁছতে পারবো না? অথচ ওরাই তো লড়াই করছে। তো চাই আমি আবার বলতে চাইব যে এটা আমি কিন্তু সিদ্ধান্ত এখনো নিইনি। তবে যারা আমার হোয়াটসঅ্যাপে আছেন, আমার সঙ্গে যোগাযোগ আছে, আমার পাঠক যারা এখন আমার তাঁদের মতো, তারা সাধ্য মতো আমার পাশে আছেন, যারা বই সংগ্রহ করেন, পড়েন, কফি হাউসে আসেন, দেখা করেন, কেউ গ্রামেও ছুটে যান আমার সভা থাকলে, তাদের বিপদে আপদে তাদের সঙ্গে আমার যোগাযোগ সবসময় থাকবে। যদি আমি কন্টেন্ট বদলেও ফেলি আগামীতে, বদলে ফেলবো কী কারণে সেটা বলেই দিলাম। তো এখনও সিদ্ধান্ত নিইনি, অন্তত এক বছর আমি দেখতে চাই মানুষের সুমতি আসে কিনা, মানুষ বদলায় কিনা। মানুষকে তো সময় দিতে হবে। শুধু ডকুমেন্ট চাওয়া, শুধু নিজের কাজটিকে গুছিয়ে নিয়ে চলে যাওয়া, বিভিন্ন রকমভাবে অসুস্থতার সময় ফোন করে আমি তাদের সঙ্গে সময় দিই, কথা বলি, কখনো আধ ঘন্টা, কখনো 1 ঘন্টাও হয়ে যায়। তারপরে তাদের আর কোনো রকম পাশে থাকার গল্পটা হারিয়ে যায়। তখন আবার যখন কোনো ক্রাইসিস আসে, তখন আবার তাদের আমাকে মনে পড়ে। এরা সবাই সম্পন্ন, কিন্তু সমস্যা এখানেই, সম্পন্ন, যথেষ্ট অর্থ উপার্জন করেন এই সব মানুষ। তো আমরাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই নয় কি? এই যে যারা এখানে কমেন্ট করছেন মাঝে মাঝে, এসব উল্টোপাল্টা কমেন্ট করছেন, তারা কি বিল গেটস নাকি তারা ক্লাউস সোয়াব? তারা তো আমাদেরই কেউ। তো আমরাই তো আমাদের সবচেয়ে বড় শত্রু, তাই না? তো এই জায়গাটা, এই শত্রুতা আমরা কখনো জেনে শুনে করি, প্ল্যান করে করি, স্বার্থের কারণে করি, কখনো আবার নিজের স্বার্থ চরিতার্থ করতে তারা এটা করে থাকেন। আমাদের অনেকে আমরা এটা করে থাকি।
বছরে একটা বই প্রকাশ করি আমি, একটা বই বছরে, তাই না? একটা মাত্র বই। আর আমার ফেসবুক দেখুন কত কত শেয়ার হচ্ছে, তাই না? কত কত মানুষ আছেন আমার প্রোফাইলে, সবাই অ্যাক্টিভ নন। তো অ্যাক্টিভগুলোই যদি দেখেন, এত শেয়ার, এত কিছু কোথায় তারা যাচ্ছে? তারা পাশে থাকছেন? একটা মাত্র বই করি প্রতি বছর, গাড়ি গাড়ি বই করি না, অকাতরে তথ্য দিয়ে যাই, ফেসবুকে দিয়ে যাই, ইউটিউবে দিয়ে যাই। তারা সতর্ক হন, বিভিন্নভাবে তারা সতর্ক হন, প্রস্তুত থাকেন, অথচ লড়াইকে ছড়িয়ে দেওয়ার কোনো প্রয়াস নেই। আমি কয়েকজনকে কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিলাম, যাদের সামর্থ্য আছে, কারণ আমাকে তো এই সিদ্ধান্তটা আমি রাতারাতি নিইনি, যে আপনি আমার বই পড়েছেন, সংগ্রহ করেছেন? তাদের উত্তর হলো না, আমরা ইউটিউব ভিডিও দেখি, ফেসবুক ভিডিও দেখি, ব্যাস। এবং এমনভাবে উত্তর দেন যেন মনে হয় যে তারা আমাকে কৃতার্থ করেছেন। এবং কেউ কেউ এখনও তারা ধরে নিয়েছেন, এখনও দোষ দিই না আমি, যে আমি নাকি ইউটিউব মনিটাইজ করে ফেলেছি, তো ইউটিউব থেকে উপার্জন হচ্ছে আমার, তাই নয় কি? তাহলে আর বই সংগ্রহ করে পাশে থাকার গল্প কেন? তাই তো এই রকম ব্যাপারগুলো, মানসিকতা আমি দেখতে পাচ্ছি। তো তাই আমি যেটা ঠিক করেছি, 1 বছর দেখব আমি, তারপরে আমি গ্রামেগঞ্জে কাজ করতে থাকবো, শুধু গ্রামেগঞ্জে মানুষকে সচেতন করব, গ্রামেগঞ্জের মানুষকে সচেতন করব, যাদের কাছে আমার কোনো চাওয়া পাওয়ার গল্প নেই, কোনো প্রত্যাশা নেই, তারা গরিব মানুষ। গ্রামেগঞ্জের মানুষ তো আমার বই কেনেন না, তারা বুঝবেনই না। তো তাহলে আমি এই শুধুমাত্র এই মৌখিক পাশে থাকি এইটুকু শোনার জন্য আর ডকুমেন্ট চাওয়ার জন্য আমি ফেসবুক বা ইউটিউব কন্টেন্ট কন্টিনিউ করব না, মানে যেমন করছি করব না বলে ঠিক করেছি। তবে আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও 1 বছর দেখতে চাইব, গ্রেগরি রাসপুটিন পর্যন্ত দেখতে চাইব। তারপরে যদি আমি থাকি অনলাইনে, যদি থাকি, ইচ্ছে নেই থাকার, কিন্তু যদি মনে হয় কর্তব্যের আহ্বানে আমি থাকি, তাহলে আমাকে এই কারণে থাকতে হবে যে আমি এইখান থেকে যতটা আমি যতটুকু পারবো, বাড়তি উপার্জন তো আমার কিছু নেই, যাই হোক, যতটুকু সাধারণত আমি এই বইয়ের ওপর নির্ভর করে বাঁচি না, সেটা বাদ দিন, কিন্তু মানুষের পাশে থাকার জন্য যতটা উপার্জন করতে হয়, সেইটুকু উপার্জন আমি অনলাইন থেকেই করব। মানে বাড়তি অফলাইন বাদ দিয়ে আমার এখন যতটা চাওয়া, মানে কত কত জায়গায় যেতে পারছি না, কত মানুষ ডাকছেন, কিন্তু ওই যে তাদের তো সামর্থ্য নেই একটা মঞ্চ করা, এটা তো একটা মাইক ভাড়া করা, খুব খারাপ লাগে জানেন, খুব খারাপ লাগে। কি করব বলুন? কিন্তু এটা আমি কখনো কোনোদিন করব না যে গ্রামকে বাদ দিয়ে দেব, দিয়ে শুধু অনলাইনেই আমি এই চালিয়ে যাব, এটা আমার দ্বারা হবে না। সেটা নিজের প্রতি, দেশের প্রতি, সমাজের প্রতি বিদ্বেষ হবে আর কি, বৈরিতা হবে। এটা আমি খোলা মনে আপনাদের বললাম। আর প্রথম টপিক এখানেই শেষ। আমি শুধু 1টা বছর দেখব। আর যারা এখনও আমার পাশে আছেন তাদের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আমার পাশে আছেন মানে তারা শুধু আমার নয়, ব্যক্তি আমি নই, এখানে ব্যক্তির কোনো গুরুত্ব এখানে নেই, ভাবনা, আদর্শ, কাজ, এটাকে আপনারা সমর্থন করেন বলেই পাশে আছেন। এবং আমার এটা বিশ্বাস যে আমি যদি পরবর্তীকালে কন্টেন্টগুলো চেঞ্জ করি, আগামীতে করতে হয়, তারাও জানবেন যে গ্রামেগঞ্জে আমি যাচ্ছি, তারা জানবেন, দেখবেন, সেসব ছবি তাদের আমি দেব, হোয়াটসঅ্যাপে তারা আছেন তাদেরকে জানাবো, আমি একটা আলাদা গ্রুপ করে নেব দরকার হলে। আমি মার্জনা করবেন সুবিধাবাদীদেরকে ছেঁটে ফেলতে চাইছি, প্রোফাইল থেকে ইতিমধ্যেই ছেঁটে ফেলেছি অনেককে। এই কারণেই আমার প্রতি বৈরিতা আরও বাড়বে আগামীতে, অনেক বেশি বাড়বে। তো এই দেখুন, আবার আরেকজন এসেছে, সে আবার আমার ওই ফোন নাম্বার দিয়ে
সে নাকি ডোনেশন চাইছে, তিনি আবার উই ওয়ান্ট NWO বলে মন্তব্য করছেন, এবং আমার মোবাইল নাম্বারটা তো জানেন পাবলিক, সেটা দিয়ে মানে সে আবার জিপে নাকি, আমার জিপে টিপে কিছু নেই, উনি তো জানেন না আমার জিপে নেই বা কিছু নেই। ও তো এসব দালালগুলো কিন্তু আগামীতে বাড়ছে, বুঝতেই পারছেন। এত প্রতিবন্ধকতার মধ্যে কাজ করা সত্যিই মারাত্মক অসুবিধে আর কি। তো সেই জায়গা থেকে আমি এই সব সমস্যা হবে আমি জানতাম, তবে এইভাবে এরা কাপুরুষের দল, এরা তো মুখোমুখি আসে না, মানে এই রাজনৈতিক দল, এবং এদেরকে ফাইন্যান্স করছে, তো এদেরকে ব্লক করে দিন। আরেকটি কমেন্ট দেখতে পাচ্ছেন, দেখুন, ভালো করে দেখুন, শুধু আমার বক্তব্য শুনলে এখন চলবে না, কমেন্টগুলো দেখুন। উই ওয়ান্ট NWO বলে রয়েছে, তো সেখানে আমার ফোন নাম্বার দিয়েছে, দিয়ে আবার একজন পেমেন্ট চাইছে, সেখানে আবার অ্যাওয়েকেন ইন্ডিয়া মুভমেন্টকে সাথ বলে মানে ওরকম একটা নাম্বার। কেউ এখানে পেমেন্ট করবেন না। আমি কখনো কারো কাছে এইভাবে পাবলিক ফোরামে কোনো দিন পেমেন্ট চাইব না, এটা আপনারা নিশ্চিত থাকুন, নিশ্চিন্ত থাকুন। যদি কেউ চায় তাহলে বুঝবেন সে ফ্রড এবং সে ফেক। আমি বড়জোর আপনাদেরকে, আমার পাঠকদের, যারা সহযোদ্ধাদেরকে বই সংগ্রহ করতে বলি, যাতে করে আমার লড়াইয়ে সুবিধে হয়। কারণ আমি জানি অন্য কোনো পথ যদি খোলা আমি রাখি তাহলে এরা মিসইউজ করবে ওটাকে। এই মিসইউজ করার জন্য বহু লোক বসে আছে। হ্যাঁ, আমার যদি কারো মনে হয় যে কোনো ব্যক্তিকে, আমার যদি মনে হয় যে আমি বিপদে পড়ি বা এই ধরনের লড়াইয়ে আমার সহযোগ চাই, তিনি আমার হোয়াটসঅ্যাপে আছেন, তো তার ফোন নাম্বার আছে, তাদেরকে আমি সরাসরি কথা বলে নেব তাদের সাথে, তাই নয় কি? কিন্তু আমি কেন এভাবে ওই ওপেন ফোরামে গিয়ে আমার ফোন নাম্বার দিয়ে, দেখুন মানে কী রকমের প্রতিবন্ধকতা ওরা তৈরি করতে চাইছে, কিভাবে অপপ্রচার তৈরি করে ওরা ওদের উদ্দেশ্য হাসিল করতে চাইছে। সতর্ক থাকুন, আমি আবার বলছি, সতর্ক থাকুন। এরকম আরও বাড়বে আগামীতে, বাড়তেই থাকবে। আর এখন তো ভোটে ওরা নোট পাচ্ছে, হ্যাঁ, ভোটের প্রক্রিয়া চলছে। আর একটা কথা বলে দিই, অনেকে প্রশ্ন করছেন আপনি কিসে ভোট দিচ্ছেন বা কাকে, যে ব্যক্তিগত প্রশ্ন করেছেন হোয়াটসঅ্যাপে। আমি পরিষ্কার বলি, নোটা। হ্যাঁ, এবার যতদিন আমি বাঁচব ততদিন নোটাতে ভোট দেব। নোটাকে নান অফ দ্য অ্যাবাভ। এবং এরপরে আমি ইচ্ছে আছে নোটা নিয়ে একটা পেজ তৈরি করব। আপনারা অনুগ্রহ করে যদি কেউ এগিয়ে আসেন, নান অফ দ্য অ্যাবাভ মানে সমস্ত পলিটিক্যাল পার্টি পারচেসড এবং জায়নিস্ট কন্ট্রোলড। তাই আমরা নোটাকে প্রমোট করব আগামীতে। এই মুহূর্তে আমরা রাজনৈতিক দল গঠন করতে পারবো না, সেই রিসোর্স নেই। ক্ষেত্র তৈরি করতে হয়। আমি গ্রামে গঞ্জে কেন যাচ্ছি? ক্ষেত্র তৈরি করতে যাচ্ছি, যাতে আগামীতে আমরা এরকম কোনো সংগঠন তৈরি করলে মানুষ আমাদেরকে চিনতে পারেন। সেটা ওরা ধরে ফেলেছে, বুঝে ফেলেছে যে এই লোকটা গ্রামে গঞ্জে যাচ্ছে, ক্ষেত্র তৈরি করছে, যাতে করে এরকম একটা সংগঠন তৈরি করা যায়, মানুষ যাতে করে তখন চিনতে পারে যে হ্যাঁ, এই তো এই লোকগুলো বা এই লোকটা রয়েছে। ওরা অনেকটা দূর ভাবে, তো তাই অঙ্কুরে বিনাশ করতে চাইছে। হ্যাঁ, আমি আপনাদের কাছে এটা পরিষ্কার করে বলি, লুকোনোর কিছু নেই। আমার স্বপ্ন এটাই, কোনো এমন একটা সংগঠন গড়ে তোলা যারা এই জায়নিস্ট শক্তির বিরুদ্ধে অন্তত কথা বলতে পারবে, পথে নামতে পারবে। তার জন্য গ্রামের মানুষকে পুরো ভাগে চাই। তার জন্য কি চাই? ক্ষেত্র প্রস্তুত করা, চেতনা প্রস্তুত করা, তবেই তো সংগঠন। আমরা বীজই বুনলাম না, কি করে গাছ তৈরি হবে? তো সেটা অত্যন্ত জরুরি। লড়াইটা গ্রাম থেকেই শুরু হবে, আমি ভালো করে যাই। ওরা জানে যে বাধা, রেজিস্ট্যান্স কিন্তু গ্রাম থেকেই আসবে। তো যাই হোক, তো নোটা নিয়ে আমি একটা ইচ্ছে আছে পেজ করার আগামীতে। কারণ ঘাসফুলকে প্রমোট করার লোক আছে, তৃণমূলকে প্রমোট করার লোক, তার সমর্থকরা আছেন, করতেন, তারা করবেন। গেরুয়া
বিজেপি বলুন, সিপিএম বলুন, এদের লোক আছে, সেগুলোকে তারা প্রমোট করবে। কিন্তু নোটাকে কারা প্রমোট করবে? নোটা আমরা প্রমোট করব। আমি করযোগে অনুরোধ করছি আপনাদের, যদি আপনারা আমার সাথে একমত হন, যদি না হন আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, কোনো রাজনৈতিক দলকে আপনারা সমর্থন করতেই পারেন, তাদের কথা বলছি না। কিন্তু যারা ধরতে পেরেছেন যে এটা পুরোটাই কন্ট্রোলড, যারা বিশ্বাস করতে পেরেছেন বা ধরতে পেরেছেন, আমি বলছি বলে নয়, নিজস্ব বিচার বুদ্ধি প্রয়োগ করে যারা ধরতে পেরেছেন এই টোটাল সমস্ত রাজনৈতিক দলই কন্ট্রোলড, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কন্ট্রোলড, ডব্লিউএইচওর কন্ট্রোলড, ইউএনওর কন্ট্রোলড, জায়নিস্ট শক্তির কন্ট্রোল, তারা নোটাকে প্রমোট করুন এবং নোটা পেজ গঠন করুন, সেখানে আমার সহযোদ্ধাদের অ্যাড করুন। আগামীতে আমরা কোনো রাজনৈতিক দলকে তো আমাদের নেই যে আমরা প্রমোট করব, আমরা নোটাকে প্রমোট করব, নান অফ দ্য অ্যাবাব। তাই পরিষ্কার করে বলছি। কেন? আপনারা হয়তো প্রশ্ন করতে পারেন যে নোটায় ভোট দিলে কি সমাজ সিস্টেম বদলাবে? না, বদলাবে না, কারণ আমাদের শক্তি এখনও কিছুই না ওদের তুলনায়, বদলাবে না। আর নোটাতে যদি ধরা যায় সবচেয়ে বেশি ভোট নোটাও পায়, তাতে করে কে হবে? আবার ভোট হবে সেখানে বড় জোর। কিন্তু তবুও আমি নোটার কথা বলবো। কেন? নোটাতে ভোট দিলে এক নম্বর আমি আমার ভোটটাকে নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারছি, মানে অন্য কেউ দিয়ে দিচ্ছে সেটা হবে না, কারণ আমি তো গিয়ে দিচ্ছি। অর্থাৎ আমার নামে গিয়ে ফেক কোনো ব্যক্তি আমার ভোটটা দিয়ে দিল, সেটা রুখে দেওয়া যাবে, তাই তো? আর একটা কাজ কি হবে, যে আমরা সচেতন, মানে নিজের জায়গায় আমি সজাগ থাকতে পারলাম, কি যে না আমি আপোষ করিনি, এটা একটা শান্তি, ইটস এ গ্রেট স্যাটিসফ্যাকশন। আপনি কোনো দলে আপনি যখন বোতাম টিপছেন, মানে কি হলো, আপনি তাকে সমর্থন করলেন তো। কিন্তু আপনি যখন নোটায় বোতাম টিপছেন, আপনি অন্তত এই শান্তিটা পাবেন যে আপনি কোনো দালাল রাজনৈতিক দলের বোতামটা টেপেননি। হ্যাঁ, অন্তত আমি এই কারণেই দেব, এই কারণেই দিই এবং এই কারণেই দেব, নিজের কাছে পরিষ্কার থাকা যে আমি কোনো দালালকে ভোট দিইনি এবং আমার ভোটটা নষ্ট যাতে না হয় সেই চেষ্টাটাও করেছে। ঠিক আছে? তো সুতরাং এটা আমি না 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 আমি ওসব বলতে পারবো না। আমি জানি না বিষয়ে কার্যক্রম কি মোটা হয়েছে না হয়েছে, আমার জানা নেই। নিশ্চয়ই হয়েছে কিছুটা, কিন্তু আমি আমার রাজ্যের কথা বলেছি। আমার রাজ্যে সেরকম কিছু আমার চোখে পড়েনি, পড়লে নিশ্চয়ই আমি আপনাদের বলতাম। ঠিক আছে? আমার রাজ্যে গ্রামে গঞ্জে এরকম কোনো অ্যাক্টিভিটি আমার চোখে পড়েনি। ঋদ্ধিমান যে নামটা উল্লেখ করেছে, তো সেই রকম গ্রামে গঞ্জে কোনো অ্যাক্টিভিটি, পথে সভা টভা লোকজন আমি দেখিনি। যদি দেখি তাহলে নিশ্চয়ই আমি এ বিষয়ে ভিন্ন লাইভ করব। তো যাই হোক, আর আমার এই সময় পরিষ্কার করে বলি, কন্ট্রোলড অপোজিশন ডেভেলপ করার একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছেও আমি জানি। চিকিৎসক মহলে, ফার্মা মহলে এটা হবে আগামীতে, কারণ এই জায়নিস্ট শক্তি অত্যন্ত চতুর। তাই আমি এখনই এসব ব্যাপারে কোনো মন্তব্য করতে চাইছি না। যাই হোক, এবারে আমি আসছি আজকের মূল বিষয়। এগুলো তো বললাম আনুষঙ্গিক। ইন্টারনেট বডি, আপনারা জানেন যে মানুষের শরীরকে স্মার্টফোন, আগামী 10 থেকে 15 বছরে ওরা স্মার্টফোনকে বিলোপ করতে চাইছে, তুলে দিতে চাইছে। তার জন্য দুটো পদ্ধতির কথা ইতিমধ্যেই আমরা জানি। একটা হলো WI/R, একটা প্রযুক্তি যার মাধ্যমে মানব শরীরকে ইন্টারনেট ক্যাপেবল করে তোলা যায়, এনেবলড করে তোলা যায়, এবং সেক্ষেত্রে কেবলমাত্র আপনার ওই যেটাকে বলা হয় একটা চশমা হতে পারে বা ব্রেসলেট হতে পারে। আপনি একটা ব্রেসলেট ব্যবহার করলেন, তো সেটার মাধ্যমে
আপনি মানুষের আরও একজন মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করে তাকে টাচ করেও আপনি তাকে তার মধ্যে আপনি যেমন করে ইন্টারনেট শেয়ার করা যায় তেমন করে শেয়ার করা যাবে, তথ্য শেয়ার করা যাবে, এরকম একটা টেকনোলজি পার্ডিউ ইউনিভার্সিটি তারা এটা নিয়ে কাজ করছে। অর্থাৎ এটা হচ্ছে হিউম্যান বডি ইন্টারনেট, যেটা ওরা ভেবে রেখেছে, কাজ চলছে। আরও একটা পদ্ধতি, এটা আমি আগেই বলেছি, ব্রেইন চিপ, যে কাজটা অনেকটা এগিয়ে গেছে। বলা হচ্ছে আগামী 10 থেকে 20 বছরের মধ্যে, 20 বছরই ধরে রাখুন, সেটাও মানব শরীরে ওরা প্রয়োগ করতে পারবে এবং তাতে করে থট প্রসেসের মাধ্যমে, অর্থাৎ আপনি মনে করছেন ঘরের মধ্যে বসে আছেন, এসিটাকে আপনি একটু কুল করতে চাইছেন, টেম্পারেচারটা একটু আপনি কমাতে চাইছেন, সেটা আপনি ভাবলেন এবং সেটা হয়ে গেল। অর্থাৎ মাইন্ড কন্ট্রোল করা, থট কন্ট্রোল করে আপনি আপনার অ্যাপারেটাসগুলোকে চালাতে পারবেন। এবং পাশাপাশি ওরা যেটা বলছে স্ক্রিন, যেটাকে বলে স্ক্রিন, সেটাও কি করে করা যায়, বললাম না একটা স্ক্রিন তো চাই, তো সেটাও ওরা চিন্তাভাবনা করছে এবং সেটা আমি আমাদের থট প্রসেসের মাধ্যমে আমাদের সামনে হাওয়াতে শূন্যে কোনো স্ক্রিন ডেভেলপ হয়ে যাবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না, তবে ওরা এটা নিয়ে কাজ করছে এবং অনেকটা দূর এগিয়ে গেছে। আমার ইউটিউব ভিডিও চ্যানেলে ব্রেন চিপের ওপর আমার একটা লাইভ আছে, গুরুত্বপূর্ণ লাইভ, তথ্যপূর্ণ লাইভ, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন বা শুনে নিতে পারেন। এখানে আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, এখানে আমি খুব সংক্ষেপে এটা বললাম। কিন্তু এইবার যে প্রশ্নটা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি অনেকেই প্রশ্ন করছেন, দুটো প্রশ্ন রাখছেন অনেকেই, যে এই যে এত এত ভ্যাকসিন আসছে, আবার এই যে আবার করোনা আসছে, বলাই বাহুল্য আমি আগেই বলেছি নেক্সট জেনারেশন ভ্যাকসিন বা বাইভ্যালেন্ট ভ্যাকসিন ওরা তৈরি করছে, ট্রায়াল ইতিমধ্যেই সম্পূর্ণ, আমি পোস্টও দিয়েছিলাম, এবং সেই ভ্যাকসিন আবার আসবে, কারণ মানুষের শরীরে ওরা স্পাইক প্রোটিন ঢুকিয়ে দিয়েছে। তাই এবারে যে করোনা ওয়েভ আসার কথা আসবে সেটা কিন্তু মিডিয়া ভাইরাস, আগে যেমন পুরোটাই মিডিয়া ট্রিটমেন্ট প্রোটোকল এবং আরটিপিসিআর টেস্টের ঘোটালা ছিল, এবার কিন্তু ততটা হবে না, কারণ এবারে মানুষের অসুস্থতাগুলো কিন্তু জেনুইন হবে, মানে ওইভাবে ফেক করার খুব একটা দরকার তো পড়বেই, মিডিয়াকে ওরা কাজে লাগাবেই। কিন্তু আমার যে আশঙ্কা, আমি কিন্তু আশঙ্কা শেয়ার করে নিচ্ছি, ওরা জানে যে কতদিন পর্যন্ত, আমি বহু আগেই বলেছি, এই যে করোনা মৃত, তার লং টার্ম এফেক্ট 10 থেকে 15 বছর পর্যন্ত থাকতে পারে। এবার হিসেব করুন, 2020-তে লকডাউন হলো, 2021-এ দেওয়া হলো ভ্যাকসিন আমাদের দেশে 16ই জানুয়ারি থেকে, এবার তার থেকে 10 বছর হিসেব করুন, 2030 হচ্ছে, এজেন্ডা 2030, হিসেবটা করুন। আমি কিন্তু খুব একটা ভুল হিসেব করে আপনাদের সামনে রাখিনি, অর্থাৎ এই 10 বছর অন্তত এই এফেক্টটা চলতে থাকবে। আর তাই 10 বছরের মধ্যে, এবং 10 থেকে 15 বছর আমি বলেছি, কারণ 5 বছর পিছিয়ে যেতে পারে পুরোপুরি লাগু হতে, বা 80%, 75% লাগু হতে, ওরা কিন্তু সেটা জানে, সেই হিসেবেই কিন্তু ওরা মানুষের শরীরে ওটা প্রবেশ করিয়েছে। তো যাই হোক, এখন যেটা প্রশ্ন যে অনেকেই করছেন যে স্যার এত এত সব হয়ে গেল, পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে গেল, দালাল মিডিয়া জানালো, আমরা অনেকেই জেনে গেলাম, এত কিছুর পরেও মানুষ আবার ভ্যাকসিন নেবে? ভালো প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর কি হওয়া উচিত? না, নেবে না, না নেবে না। কিন্তু বাস্তবে উত্তর কি তাই? আমি যদি বলি নেবে, সবাই না হলেও একটা উল্লেখযোগ্য অংশ নেবে। কেন নেবে? এইবার এই আলোচনাটা করে নিই, তারপরে আমি ওই ব্রেন চিপ আবার ইন্টারনেট বডি আলোচনায় ফিরবো, রিলেট করে ফিরবো, দুটোর যোগাযোগটা কোথায় সেটাকে সামনে এনে ফিরব। কি যদি আপনার মাইন্ডকে ওরা কন্ট্রোল করে নেয় জেনেটিক জিন থেরাপির মাধ্যমে, জানেন তো জিনের সঙ্গে
আমাদের ভাবনার একটা যোগাযোগ আছে, জানেন তো, ভাবনার একটা যোগাযোগ আছে, থট প্রসেসের একটা যোগাযোগ আছে। তো এই বিষয়ে আমি বিস্তারিত আগে লিখেছি, এই আশঙ্কার কথা লিখেছি। অর্থাৎ এই যে করোনামৃত, যেটা ভেক্টর ভাইরাল ভ্যাকসিন এবং এদিকে ওদিকে দেওয়া হয়েছে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন, গোটা বিশ্বজুড়ে কিন্তু সবচেয়ে ট্র্যাডিশনাল ভ্যাকসিন কোভ্যাক্সিনের মতো ভ্যাকসিন দেওয়াই হয়নি। আমাদের দেশে তো আমি এ নিয়ে ভিন্ন ভিডিও করেছি, কিছু সংখ্যক মানুষকে দেওয়ার পরে বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, যারা নিয়েছিলেন তাইরে বাইরে যেতে পারবেন না এরম কারণে তাদেরকে বলা হলো, হু থেকে নিষেধাজ্ঞা এলো, তারপরে তারা আবার নতুন করে কোভিশিল্ড নিতে বাধ্য হয়েছেন, এরম ঘটনাও আছে। তাহলে আমি দ্বিতীয় খণ্ডে কিন্তু পরিষ্কার লিখেছি যে 5Gর সঙ্গে যখন লঞ্চ হবে, এর সঙ্গে এই যে ভেক্টর ভাইরাল ভ্যাকসিন, যেটা অভিনব প্রযুক্তি, এবং মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন অভিনব প্রযুক্তি, তার সঙ্গে মাইন্ড কন্ট্রোলের একটা যোগ আছে। কারণ ন্যানোবট ব্যাপারটা কি? ন্যানোবট শব্দটিকে ভাঙলে দ্বিতীয় খণ্ডে বিস্তারিত আছে, পড়ে নেবেন। আমি এখানে সংক্ষেপে বলছি, ভিডিও এমনিতেই দীর্ঘ হয়ে যায়। ন্যানোবট শব্দটি ভাঙলে আমরা পাচ্ছি দুটি শব্দ, ন্যানো যুক্ত রোবট। অর্থাৎ এতই ক্ষুদ্র, ন্যানো তো আপনারা জানেন ন্যানোমিটার কী জিনিস, কতটা ক্ষুদ্র। তো এই ন্যানোবট বা ন্যানো রোবট আমাদের শরীরে প্রবেশ করানো হয়েছে। আগে হ্যাঁ, কিভাবে, কীরকম, এ বিষয়ে আলোচনা রয়েছেন। সেখানে বিখ্যাত শিশু বিশেষজ্ঞ পালেভস্কি, তার সাক্ষাৎকারও সেখানে আমি তুলে দিয়েছি দ্বিতীয় খণ্ডে। এবং এই অবজারভেশনটা কি, ন্যানোবটটা কী কাজে, যাকে বলে আমরা ন্যানো পার্টিকেল, ধরুন ন্যানো পার্টিকেল বললে আর অনেকের বুঝতে সুবিধা হবে, ন্যানোবটটা অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। ন্যানো পার্টিকেল সেটা কী কাজে লাগানো হচ্ছে? আধুনিক যত ড্রাগ, শুধু ভ্যাকসিন নয়, যত ড্রাগ আছে, লাইফ সেভিং ড্রাগ বলুন, ভ্যাকসিন তো বটেই, সবগুলোতেই কিন্তু ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয় ক্যারিয়ার হিসেবে, পৌঁছে দেওয়ার জন্য, কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য, কোনায় কোনায়, শরীরের কোনায় কোনায় পৌঁছে দেওয়ার জন্য ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়। বেশ, সেটা কি কাজে লাগছে? দারুণ কাজে লাগছে। এবং এইখান থেকেই তো মাইন্ড কন্ট্রোল, ব্রেন কন্ট্রোল, অনেক কিছুর চিন্তা ভাবনা, আশঙ্কা তৈরি হয়েছে, যেটা আগামীতে বাস্তবায়িত হবে বলেই আমার বিশ্বাস, যেটা ওরা জানে। আমাদের মাথাতে দেখবেন একটা পর্দা আছে, একটা মেমব্রেন আছে, যাকে বলা হয় ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড ব্রেন ব্যারিয়ার, বিবিবি, তাই তো, ব্লাড ব্রেন ব্যারিয়ার। তো তিনখানা বি কিউব টাইপ, যাই হোক, যেটা বলুন, যেভাবেই বলুন। এটার কাজ কি? এটার কাজ, আমাদের শরীর, আমাদের বডি, প্রকৃতি চায়নি যে আমরা আমাদের শরীরের রাসায়নিক বলুন, ভাইরাস বলুন, ব্যাকটেরিয়া বলুন, সেগুলো মস্তিষ্কে পৌঁছয়। এটা চায়নি, প্রকৃতি চায়নি। তাই অথচ মস্তিষ্কেও তো রক্ত যায়, ব্লাড সার্কুলেশন তো মস্তিষ্কেরও দরকার, নাহলে কী করে ব্রেন ফাংশন করবে। আর তাই একটা পর্দা আছে, সূক্ষ্ম পর্দা, সেটা হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার, যেটা ছাঁকনির কাজ করে। এবং আমরা যে ওষুধগুলো আগে খেতাম, বর্তমান ভ্যাকসিনের কথা, ড্রাগের কথা বলবো না, আগে যে ওষুধগুলো খেতাম, প্রফেশনাল বা হোমিওপ্যাথিক ওষুধ যদি খান, বা ট্র্যাডিশনাল যে ড্রাগগুলো খান, অত্যাধুনিক নয় যেগুলো, আধুনিক কালে যেগুলো তৈরি হয়নি, সেগুলো, সেই ওষুধ, সে রাসায়নিক, সেগুলো মস্তিষ্কে পৌঁছতে পারে না। যেমন করে ভাইরাস, ব্যাকটেরিয়া, এগুলো মস্তিষ্কে পৌঁছতে পারে না, ছাঁকনির কাজ করে এই ব্লাড ব্রেন ব্যারিয়ার। আমি বিস্তারিত লিখেছি, দেখে নেবেন, দ্বিতীয় খণ্ডে রয়েছে।
কিন্তু এরা কি করলো, এরা মানুষের স্বাস্থ্যকে আরও ভালো রাখতে গেল, কেন ভালো করতে গেল বুঝতে পারছেন তো? এরা কি করলো, ন্যানো পার্টিকেল আবিষ্কার করেই প্রথম কাজটি কি করলো, এই ভ্যাকসিনের মধ্যে, ড্রাগের মধ্যে দিয়ে দেওয়া, যাতে করে কোনায় কোনায় পৌঁছে দেওয়া যায় সেই রাসায়নিক। আর এই কোনায় কোনায় পৌঁছে দেওয়ারও লক্ষ্য সফল হলো, ওরা ব্লাড ব্রেন ব্যারিয়ারকেও ভেদ করতে পারল। তাই এখন যে ভ্যাকসিন যারা নিয়েছেন, ভেক্টর ভাইরাল ভ্যাকসিন বলুন, মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন বলুন, তাদের শরীরের যে রাসায়নিক বলুন, যাই বলুন, ভ্যাকসিনে কি কি থাকে, কি কি দিয়ে ভ্যাকসিন গঠিত হয়, সেটাও আমার দ্বিতীয় খণ্ডে বিস্তারিত রয়েছে। সেগুলো কিন্তু মস্তিষ্কে পৌঁছে গেছে। কি বুঝলেন? ন্যানো পার্টিকেলের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে গেছে, যেটা আগে ট্র্যাডিশনাল ভ্যাকসিনের ক্ষেত্রে, আগেকার যে ওষুধপত্র, সেটা সম্ভব হতো না। এবার দুয়ে দুয়ে চার করে নিন, এরপরে যে মানুষগুলো যারা ভ্যাকসিন নেওয়ার পরেও, পার্শ্ব প্রতিক্রিয়া জানার পরেও তাদের যদি লজিক ফাংশন না করে, যুক্তি ফাংশন না করে, তাদের কি খুব একটা দোষ দেবেন? তারা যদি আবার প্যানিকড হয়ে তারা নিতে আবার নেয় ভ্যাকসিন, তাহলে কি দোষ দেবেন? কারণ একটা উল্লেখযোগ্য, সবাই নয়, আমি এখনও বিশ্বাস করি উইল পাওয়ারের শক্তি আছে। অনেক ভ্যাকসিন নেওয়া মানুষ আমার সংস্পর্শে এসেছেন, তাদের সঙ্গে যোগাযোগ আছে, তারা কিন্তু তাদের রিজন এক্সারসাইজ করতে পারছেন। সবার ক্ষেত্রে এই খেলাটা সম্ভব হবে না। যেমন সবাই সমান ভয় পায়নি, তেমন সবার ক্ষেত্রেই এই মাইন্ড কন্ট্রোল, ন্যানো পার্টিকেল দিয়ে, ন্যানো বট দিয়ে মাইন্ড কন্ট্রোল বা জিনকে এডিট করে, ডিএনএ ডিস্টর্ট করে, ডিএনএ মডিফিকেশন করে, ওরা বলে সুন্দর করে মডিফাই করা করে, সবাইকে কিন্তু ব্রেন ওয়াশ মানে কন্ট্রোল করা যাবে না, যাবে না। হ্যাঁ, তবে কাউকে কি যাবে না? অনেককেই যাবে, অনেককেই যাবে। এবং সেই কারণেই আবার ওরা জানে, আবার নতুন নতুন ভ্যাকসিন যেটা আসবে, একদিকে ভাতার প্রলোভন, সরকারি সুযোগ সুবিধে বন্ধ হয়ে যাবে, ওদিকে প্যান্ডেমিক ট্রিটি তো রয়েছেই, সেটা এখনও কিন্তু ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা যদি প্রতিবাদ সোচ্চার না করে তুলতে পারি, আগামীতে প্যান্ডেমিক ট্রিটি কার্যকর হবেই, আমি বহু আগেই বলেছি। তো এই সমস্ত কিছু মিলিয়ে একদিকে মাইন্ড কন্ট্রোল, অপরদিকে প্যান্ডেমিক ট্রিটি, অপরদিকে বিধিনিষেধ, অপরদিকে ভাতা বন্ধের ভয়, এই সমস্ত কিছু মিলিয়ে ওরা কিন্তু আগামী ভ্যাকসিন কার্যকলাপগুলোকেও সফল করতে চাইবে এবং করতে পারবে, উল্লেখযোগ্য সংখ্যাতে ওরা করতে পারবে। এটা ওদের আত্মবিশ্বাস আছে। এবার দেখুন, এখনও আমরা আরও একটা খেলা দেখিনি, মানে যারা চলে যাচ্ছেন তো যাচ্ছেন, ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, সবার তো আর হবে না, সবার হবে না। বাকি যারা থাকবেন তাদের ক্ষেত্রেই তো এই মাইন্ড কন্ট্রোল, তাদেরকে আবার নতুন নতুন করে ভ্যাকসিন দেওয়া, এই কাজগুলো তো চলতে থাকবে না, তাদের ক্ষেত্রেই চলতে থাকবে। তো এই কারণেই ওরা ছকটা বেঁধে তৈরি করে রেখেছে। এবার 5G যখন শুরু হবে, 5Gর সঙ্গে অনেকেই আশঙ্কা করছেন, আমি কিন্তু লিখেছি দ্বিতীয় খণ্ডে তথ্য দিয়ে, সূত্র দিয়ে, এবং এই আশঙ্কা করছেন অনেকে, যুক্তিও আছে পেছনে, এই 5Gর যে সিস্টেম, তার যে রেডিয়েশন, তার যে কার্যকলাপ, কর্মপদ্ধতি, জানেন 5G টেকনোলজিটা একদমই আলাদা। এই টেকনোলজিটা 4G থেকে একদমই আলাদা, সেটা নিয়েও আমি বিস্তারিত আলোচনা সেখানে করেছি, এখানে সেই সময় নেই, আমি করছি না। তো এর সঙ্গে কিন্তু এই যে ন্যানো পার্টিকেলগুলো রয়েছে আমাদের শরীরে, বা ন্যানো বটগুলো রয়েছে, সেগুলো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার একটা আশঙ্কা অনেক পাশ্চাত্য বিজ্ঞানী, দালাল নন যারা, তারা কিন্তু করছেন, সেটাও আমি লিখেছি দ্বিতীয় খণ্ডে। তেমনটা যদি হয় তাহলে কিন্তু
ওই যে মাঝে মাঝে আমি বলি এখনও কিছুই দেখেননি, আগামীতে কিন্তু আমরা এমন কিছু দেখব যেটা আমরা কল্পনা করতে পারছি না। তাই আমি বারবার বলেছি, সুস্থ থাকতে গেলে, আপনার সত্তাকে নিজের হাতে রাখতে গেলে 5G বেরিয়ে চলুন। এমনিতেই আমাদের উল্লেখযোগ্য অংশ মোবাইল অ্যাডিক্টেড হয়ে গেছে। কিন্তু আমরা যারা, আমাদের মধ্যে যারা হয়েছি, মানে যারা সহযোদ্ধা আমাদের হয়েছে, অনেকেই হয়েছেন সেটা আমি জানি, কিন্তু তাতে খুব একটা ক্ষতি নেই এই কারণে যে তারা যে কন্টেন্টগুলো আমরা, মানে দেখবেন তো যারা যেরকম কন্টেন্ট দেখে, যেটা ফেসবুক লাগারিদম বলুন, ইউটিউব লাগারিদম বলুন, সেটাই তাদের কাছে আসে। তো সুতরাং তারা অন্তত এই বিষয়গুলো আপডেট পাচ্ছেন, তাই তো? মানে তারা অন্তত এই মহাজনী যে ফাঁদ, সেইখান থেকে তারা সচেতন থাকতে পারছেন। কিন্তু যারা এই ধরনের কার্যকলাপের সঙ্গে যুক্ত নয়, তারা তো অন্য কিছু কন্টেন্ট দেখছে না, অন্য কন্টেন্ট দেখছে, যে কন্টেন্ট জীবন বাঁচায় না, যে কন্টেন্ট সচেতন করে না, যে কন্টেন্ট আগামী সম্পর্কে জানায় না। আগামীতে যে ডেঙ্গু ভ্যাকসিন আসছে, এটা নিয়ে আমি আবার একটি আগামীতে লাইভ করতে চাইব। এই ডেঙ্গু ভ্যাকসিনের এডি ব্যাপারটা আমি আগে করেছিলাম, সেই চ্যানেলে ছিল, সেটা আমি খুঁজে পাচ্ছি না, উড়িয়ে দিয়েছিল চ্যানেল ওরা, সব ভিডিও তো রিকভার করা যায়নি। তো এগুলো কিন্তু ওরা করতে থাকবে। তো তাই মাইন্ড কন্ট্রোল কিন্তু সাবধান, এটা কিন্তু এই অত্যাধুনিক ভ্যাকসিনের ন্যানো পার্টিকেল, ন্যানো বটের মাধ্যমে ওরা কিন্তু করতে চাইছে, এবং 5Gর সঙ্গে তার একটা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ যোগাযোগ আছে। এবং এই কারণেই ওরা এই টাইমিং অনুসারে কিন্তু 5Gকে লঞ্চ করেছে, অনেক জায়গায় করেছে। দেখবেন আপনাদের কাছে মেসেজ আসছে, করে নিন, করে নিন, অনেকে করে নিয়েছেন। তারপরে কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে কি না, সেটা তাঁরাই ভালো বুঝবেন। অনেকে হলেও বুঝবেন না কি সমস্যা হচ্ছে, কারণ তারা জানেনই না, তারা আমাদের সঙ্গে নেই, তারা বিচ্ছিন্ন, তাই তো? তো তারা বুঝতেই পারবেন না। কত লোকই তো চলে যাচ্ছে, প্রতিদিনই ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাকের খবর পাচ্ছে। কতজন বুঝে যাচ্ছে বলুন দেখি, জেনে যাচ্ছে? যাচ্ছে না। সেটা ওরা জানে, জায়নির শক্তি সেটা জানে। তাই আমাদের সংখ্যা যাতে না বাড়ে তার জন্য ওরা বিভিন্ন রকমভাবে ডিসকারেজ করা প্রোফাইলকে। দাঁড়িয়ে দেখো, এত প্রতিবন্ধকতা সত্ত্বেও এত মানুষ যে সংযুক্ত হচ্ছেন অন্তত আমার সঙ্গে, এটা যে কত বড় একটা অ্যাচিভমেন্ট, চ্যালেঞ্জ, সেটা যারা আমরা ভাবতে পারি তারাই উপলব্ধি করতে পারছেন। তো যাই হোক, এটা গেল ইন্টারনেট বডি, এবং তার সঙ্গে এবার যোগ করুন ইন্টারনেট বডির ব্যাপারটা, এখানে যোগ করুন। এবার একজন প্রশ্ন করেছিলেন যে এই যে ব্রেন চিপ বা এই যে টেকনোলজি আসছে, মানুষ নেবে? এটা তো ভয়ঙ্কর, এটা কে নেবে? কেউ সুস্থ মানুষ এরকমভাবে ব্রেন চিপের মাধ্যমে নিজেকে, মানে নিজের শরীরটাকে, মাথাটাকে ওদের হাতে তুলে দেবে? ভালো প্রশ্ন করেছেন। আমি বলবো দেবে। আমরা দেব না, আমি আপনি দেব না, কারণ আমরা এই খপ্পর থেকে বেরিয়ে আছি। কিন্তু যারা করোনামৃত নিয়েছেন, বা আগামীতে যে অমৃতগুলো আসছে, এখন সবই যা আসবে সব মেসেঞ্জার আরএনএ এবং ওই ন্যানো পার্টিকেল, তারা কি হবে? তারা তো কন্ট্রোল হয়ে যাবেন, তাদের তো নিজস্ব মতামত থাকবেই না, তারা ওটাকে আধুনিকতা মনে করবেন, তাদের থট প্রসেসে ওটা আধুনিকতা, মডার্ন হিউম্যানয়েড রোবট, মানে দারুণ অগ্রগতি। তো এই রকম একটা চিন্তাভাবনা থেকে তারা নেবেন, তারা ব্রেন চিপ ইমপ্ল্যান্ট করবেন, তারা ইন্টারনেট বডিতে চলে যাবেন। আর এই কারণেই খেয়াল করে দেখুন, আগে কিন্তু অমৃত দেওয়া হয়েছে। আগে যদি ওরা ব্রেন ইমপ্ল্যান্ট বা চিপ ইমপ্ল্যান্ট করতো, আগে যদি ইন্টারনেট বডি টেকনোলজি আনতো, তারপরে করোনামৃত দিত, তাহলে কি হতো? হতো না, কাজ করতো না তো।
আগে ওরা ক্ষেত্র প্রস্তুত করে নিয়েছে, শরীরটাকে ওরা হাইজ্যাক করেছে, বডিটাকে ওরা হাইজ্যাক করেছে, শরীরের মধ্যে ন্যানো পার্টিকেল ঢুকিয়ে দিয়েছে, স্পাইক প্রোটিন ঢুকিয়ে দিয়েছে। তো এগুলো করে ওরা শরীরটাকে আগে হাইলাইট করেছে, হিউম্যান হাইজ্যাক করে নিয়েছে। তারপরে যখন মাইন্ড কন্ট্রোলের মাধ্যমে ওরা পরবর্তী টেকনোলজিগুলো যেগুলো আসছে এবং পরবর্তী যে ভ্যাকসিন এবং বিধিনিষেধগুলো আসছে সেগুলো যাতে করে সহজে ইমপ্লিমেন্ট করা যায় এবং মানুষ গ্রহণ করে, তার জন্যে ওরা আগাম এই কাজটা কলাপটা মানে আগে ভ্যাকসিন বা ভৌ দেওয়ার কর্মসূচিটা ওরা আগে করে নিয়েছে। তারপরে টেকনোলজি রিলেটেড, নইলে মানুষ নিত। চট করে যদি আপনি ভাবুন করোনা আসেনি, প্যানিক তৈরি হয়নি, কিছুই নেই, জবরদস্তি ভ্যাকসিনের গল্প নেই, হঠাৎ করে ব্রেন চিপ চলে এলো, নিন, আপনি নেবেন না, যেটা ওরা জানে। তাই আগে মানুষের থট প্রসেসকে কন্ট্রোল করতে হবে, শরীরটাকে হাইজ্যাক করতে হবে, বডিটাকে হাইজ্যাক করতে হবে, করে তার সামনে একটা প্রস্তাব আনতে হবে লাভজন, মানে মনে হবে তখন ওই ব্যাপারটা তার কাছে মনে হবে দারুণ, আধুনিক, অত্যাধুনিক। কারণ থট প্রসেসকে, সেরিব্রেশনকে, থিঙ্কিং প্রসেসকে ওরা কন্ট্রোল করতে পারবে তখন। কিন্তু কতটা পারবে, এটাই আমার প্রশ্ন। প্রকৃতির বিরুদ্ধে কতটা যেতে পারে এই প্রযুক্তি, এটাই দেখার আগ্রহ। আমরা একটা এমন সন্ধিক্ষণে জন্মে গেছি, একদিক থেকে দুর্ভাগ্য, অপর দিক থেকে সৌভাগ্য। কারণ আমি বিশ্বাস করি জায়নিক শক্তি চূড়ান্ত যে ক্ষমতা অর্জন করেছে, এই তিনটেই তার পতনের কারণ হবে। একটা কি ব্যাংকিং ব্যবস্থা, আর একটা কি বর্তমানকালে ভ্যাকসিন টেকনোলজি, এবং যেটা চূড়ান্ত ক্ষমতায় ওদেরকে নিয়ে যেতে চলেছে হল এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই বিশেষ করে ভ্যাকসিন টেকনোলজি এবং এআই টেকনোলজি, এই দুটো যেমন ওদেরকে চরম ক্ষমতা দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং চরম ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চলেছে, আবার এই দুটোই কিন্তু ওদের চরম রকম বিপদের মধ্যে মানে পতনের কারণ হবে বলে আমার বিশ্বাস। এটা আমার অবজারভেশন। সে সময় আমি জীবিত থাকবো না, স্বাভাবিক সেটা, এটা তো রাতারাতি হবে না, এটা ঘটতে শুরু হবে মোটামুটি 2050-এর পর থেকে আমরা এই বদলটা দেখতে পাবো, মানে জায়নিক শক্তির পতনটা আমরা চাক্ষুষ করতে পারব। এবং ওদের তৈরি ব্যাংকিং ব্যবস্থায় আলটিমেটলি, যাই হোক এটা নিয়ে আমি পরে আলোচনা করব যে কেন আগে থেকেই বেশ কিছু মানুষ, বিশিষ্ট চিন্তাবিদ, তাঁরা পাল্টা একটি ব্যাংকিং ব্যবস্থা এবং পাল্টা অর্থনীতির কথা বলে গিয়েছিলেন। কেন স্টেট উইদিন এ স্টেট, ধরে ফেলতে পারছেন আমি কার কথা বলছি। তো সেটা আলোচনা আমি পরে আবার কোনো লাইভে করব। এটা কিন্তু অত্যন্ত জরুরি, কারণ আমাদের একটা বিকল্প অর্থনীতি তৈরি করে নিতে হবে, অর্থনৈতিক শক্তি। সেটা মানুষ আগামীতে কমিউনের দিকে যাবে, ইউরোপে আবার কমিউন তৈরি হচ্ছে নতুন করে, তো সেটা সময় লাগবে। তো সুতরাং আগামীতে কিন্তু আমি আশাবাদী যে এই ভ্যাকসিন মানে ড্রাগ, অত্যাধুনিক ড্রাগ, যেটা ইউরোপ যেভাবে জেগে উঠেছে, আমেরিকা জেগে উঠছে, তো সুতরাং ওরা এই কারণেই আমাদের এই তৃতীয় বিশ্বের দেশগুলোকে, যেখানে এতটা চেতনা এখনও নেই, মানুষ এখনও আধুনিকতা মানে ভ্যাকসিন বোঝে, মানুষ এখনও আধুনিকতা মানে ওষুধ বোঝে, তো সেগুলোকে ওরা এনক্যাশ করতে চাইছে। তবে ওই যে সময় লাগবে, আমরা আছি, জেগে আছি, লড়াই করছি। তো এটা আমাদের দেশে ওই মানে জায়গায় পৌঁছতে অন্তত আরও 20 বছর লাগবে, 20 থেকে 25 বছর। ওই জন্য আমি 2050-55 বলে রাখলাম আর কি, আমরা বীজ বপন করছি মাত্র। তো সুতরাং ওদের কিন্তু পতন, ওরা কিন্তু এতটা বেপরোয়া হয়ে উঠেছে কেন, ওদের পতন সামনে। কারণ এই ধনবাদী শক্তি, যেটা জায়নিক শক্তি অ্যাকচুয়ালি ধনতন্ত্রকে তৈরি করেছে অ্যাডাম স্মিথকে সামনে দিয়ে, এবং পরবর্তীকালে লর্ড কেনস, তো ওরা জানে যে প্রতি মুহূর্তে ওদেরকে চাহিদা তৈরি করতে হচ্ছে। ক্রাইসিস তৈরি না করলে চাহিদা তৈরি হয় না। এই যেমন ধরুন প্যানিক তৈরি না করলে এই যে ভ্যাকসিনের যে
ইকোনমিক্স সেটা তৈরি হতো না, তাই তো? চাহিদা যোগান, এই চাহিদা যোগানের চক্রের মধ্যে পড়ে, একটা ভিসিয়াস সাইকেলের মধ্যে পড়ে ওরা আলটিমেটলি কিন্তু ওদের নিজেদের একটা অস্তিত্ব সংকটকে বারবার করে আমাদের সামনে তুলে ধরছে। কারণ এই পুঁজিবাদ, যেটা জায়নিস্ট পুঁজিবাদ, সেটা কিন্তু বারবার করে চাহিদা তৈরি করে। মানে যেমন ধরুন, প্রকৃতি থেকে মানুষকে বিচ্ছিন্ন করে দিয়ে বিভিন্ন প্রোডাক্টকে ওরা ওদের মতো করে নিয়ে আমাদের সামনে আনছে, কর্পোরেটের ব্র্যান্ড করে। হ্যাঁ, প্রকৃতি থেকেই আমরা এটা পেতে পারতাম সহজেই, সেটা বিচ্ছিন্ন করে দিয়ে ওদের কাছ থেকে কিনতে হচ্ছে। ওষুধপত্র যেটা আমরা প্রকৃতি থেকেই পেতে পারতাম নিরাময়ের জন্য, যেটা আয়ুর্বেদ রয়েছে, আর অন্যান্য চিকিৎসা পদ্ধতি, প্রাচীন চিকিৎসা পদ্ধতি রয়েছে, সেখান থেকে ওরা আমাদেরকে বিচ্ছিন্ন করে দিয়ে ওরা এই ডিম্যান্ডগুলো তৈরি করছে। আর্টিফিশিয়াল ডিম্যান্ড ডেলিবারেটলি তৈরি করে চলেছে অস্তিত্ব সংকটের জন্য। কিন্তু একটা সীমা আছে। ইতিমধ্যে ওরা জল, খনিজ সম্পদ থেকে শুরু করে সব কিছু ওদের আয়ত্তে নিতে চলেছে, তাই তো? এটা আমি বহুবার বলেছি। কিন্তু ওই যে একটা এক্সট্রিম পর্যায়ে চলে যাওয়ার পরে যখন চূড়ান্ত সাফল্য চলে আসে, তখন পতন শুরু হয়, তাই তো? হয়, ওরা সেই পতনের মুখেই কিন্তু আছে, তাই ওরা বেপরোয়া হয়ে উঠেছে। তাই লড়াই চালিয়ে যান, নিরাশ হবেন না। আর একটা কথা বলি, যারা নিয়ে ফেলেছেন তারা প্রকৃতির, আমি আগের ভিডিওতে বলেছি, প্রাকৃতিক জীবনযাপন করুন, মেডিটেট করুন, যাতে করে ওই অশুভ শক্তি আপনাদের মাইন্ডকে কন্ট্রোল করতে না পারবেন। আমার বিশ্বাস পারবেন। প্রকৃতির দত্ত যে ক্ষমতা, সেই ক্ষমতাকে কখনো কোনো টেকনোলজি সুপারসিড করতে পারে না, এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাসকে আপনারা রূপায়িত করবেন বলেই আমার বিশ্বাস। গেল, এবার শেষ অংশে আসছি। বার্ড ফ্লুকে নিয়ে আমি বহু আগেই বলেছিলাম, যখন এইগুলো শুরু হয়নি। দুধে বার্ড ফ্লু পাওয়া যাচ্ছে, বার্ড ফ্লু ভাইরাস পাওয়া যাচ্ছে, H5N1। আমেরিকা থেকে শুরু করে আর দু একজন মানুষের শরীরেও নাকি ব্লাড ফ্লু ভাইরাস ঢুকেছে, মানে গরু থেকে ঢুকেছে, মুরগি থেকে ঢুকেছে, মারাও গেছে নাকি আগেও। এটা তো নতুন নয়, বার্ড ফ্লুর গল্প অনেক আগে শুরু হয়েছে, আপনারা তো জানেন। মুরগির সেই সময় মেসের ছেলেরা সস্তা দামে মুরগি খেয়েছে অনেক, আদৌ তো ভয় পায়নি। কিন্তু এবারে মাইন্ড কন্ট্রোলের ফলে কতটা ভয় পাবে সেটাই দেখার, কারণ বার্ড ফ্লু আসছে, আনা হবে আগামীতে। তো এবং হাঁস মুরগিকে দেওয়ার ভ্যাকসিন ওদের তৈরি আছে, সেটা কিন্তু আমেরিকা, ইউরোপের অনেক ফার্ম কিনতে বাধ্য হচ্ছে। এমন বিধিনিষেধ করেছে, এই যে কেরালাতে, বিজ্ঞানসম্মত রাজ্য, দালালের রাজ্য, তাই তো? তো সেখানে দেখবেন এই যে এসব বিভিন্ন দলের বিরুদ্ধে বলি তো, আর এই দলগুলো কি করবে, তারা এখন যুক্তি দিয়ে সামনাসামনি ফেস টু ফেস লড়াই করে, আমার সঙ্গে যুক্তিসম্মত লড়াই করার ক্ষমতা তো কারণ নেই, কারণ তথ্য আছে আমার কাছে নেই। আর তাই ওরা বিভিন্ন দল থেকে এইসব লোকজনকে ফান্ডিং করে এখানে ফেক প্রোফাইল বলুন, ফোনে বিরক্ত করা বলুন, এসব করে যাচ্ছে আর কি। ফান্ডিং তো আছেই অবশ্যই, আমি নিঃসন্দেহ। এই কেরালায় বার্ড ফ্লু চলছেই, হাঁস 4000 হাঁস, 5000 হাঁস মারা হচ্ছে। এভাবেই ওরা দেশি হাঁস মুরগি ধ্বংস করবে, ব্রিড ধ্বংস করবে, আমাদের নেটিভ ব্রিড ধ্বংস করবে। এটা শুধু আমাদের দেশে নয়, গোটা বিশ্বে ওরা করেছে। তারপরে মাংসের ক্ষেত্রে ওরা টোটাল কর্পোরেট মিটে বা ল্যাব মিটে আমাদের বাধ্য করবে। অর্থাৎ প্রকৃতি থেকে জাত খাদ্য থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করার উদ্দেশ্যেই বার্ড ফ্লু। পাশাপাশি ভ্যাকসিন আসবে তৈরি, আমি লিঙ্ক দিয়ে দেব। অর্থাৎ মানুষের জন্য বার্ড ফ্লু ভ্যাকসিন আগে, হ্যাঁ, জন্তু জানোয়ারের জন্য বার্ড ফ্লু ভ্যাকসিন রেডি, আগেই ওরা বানিয়ে রেখেছে, দেওয়াও হচ্ছে। কিন্তু মানুষের জন্য বার্ড ফ্লু ভ্যাকসিনের প্রস্তুতি শুরু হয়ে গেছে, এবং বলা হচ্ছে যে 70 বছরের অভিজ্ঞতা আছে এই ফার্মের, এরা এত ভ্যাকসিন বানিয়েছে, তো এরা এবার এই গুরুত্বপূর্ণ ভ্যাকসিনটি তারাই বানাবে। লিঙ্ক দেখে নেবেন, আমি দিয়ে দেব, তাই তো? তাই আবার ডেঙ্গুর কথা আমি আগেই বলেছি। তাই ভোটের পরেই কিন্তু এই বার্ড ফ্লু, ডেঙ্গু আবার শুরু হয়ে যাবে পুরো উদ্যমে।
আর ডেঙ্গু এমন একটা রোগ যেটা দেখবেন আরও বেশি কন্ট্রোল করার সুযোগ আছে। ওই যে বাড়ি বাড়ি যাবে, গিয়ে আপনাকে চাপে রাখবে, ফ্রিজে জল জমেছে কিনা, টবে জল আছে কিনা, একটু যাই দেখি। এর জন্য ওরা পয়সা দিয়ে, চারদিকে বেকারত্ব, স্বাস্থ্যকর্মী পুষবে আগে। হ্যাঁ, ওই কেস দিতে হবে আর কি, না হলে তো পয়সা পাবে না, বুঝতে পারছেন তো। জরিমানার কালেক্ট করাবে ওরা। এবার আপনার হয়তো টবে একটু জল পেলো, আপনাকে ফাইন করে দিল, এগুলো শুরু হয়ে গেছে। খাটাল টাটাল তো ওরাও তুলে দেবেই এই ডেঙ্গুর নাম করে, ওই জল জমেছে। ওদের টার্গেট গরু, গোয়ালা। এখনও গোয়ালা টিকে আছে আমাদের দেশে। আমেরিকায় কিছু কিছু টিকে ছিল, আমেরিকায় এবার শেষ হয়ে যাবে, যেভাবে ওরা গোয়ালার পিছনে লেগেছে। কি দুধের মধ্যে বার্ড ফ্লু, অতএব পাস্তুরাইজ মিল্ক খেতে হবে, কর্পোরেট মিল্ক খেতে হবে, প্যাকেটেড মিল্ক খেতে হবে। গোয়ালার মিল্ক মানে সরাসরি গোয়ালার কাছ থেকে দুধ কেনা মানে আপনার জীবনহানি ঘটতে পারে, বার্ড ফ্লু হবে। কারণ গোয়ালা তো আর প্যাস্তুরাইজ করে আপনাকে দুধটা বিক্রি করছে না, সে তো গরুর কাছ থেকে দুধটা দুয়ে কেটল করে আপনাকে দিয়ে যাচ্ছে, তো প্যাস্তুরাইজ করছে না। অতএব ওইটা ওদের কন্ট্রোলে থাকছে না, তাই গোয়ালা একটা স্বনিযুক্তি, তাই অ্যালার্জি হবে, বার্ড ফ্লু হবে, এইসব আমি স্ট্যাচুতে লিখেছি। এই যে কীভাবে দুধে অ্যালার্জির গল্প করে কি করে ল্যাব মিল্ক এবং কর্পোরেট ফ্রোজেন মিল্ক, পাস্তুরাইজ মিল্কের বাজারটাকে গ্রামে গঞ্জেও কি করে কায়েম করতে হবে। এখনও তো গ্রামের মানুষ দেখবেন গরুর দুধ গোয়ালার কাছ থেকে দুধ নেয়। প্যাকেটের দুধ কি গ্রামের এখনও সেভাবে ঢুকেছে? অনেক জায়গায় ঢুকেছে, কিন্তু এখনও আমি মোটামুটিভাবে 70-80% গ্রামে মানুষ কিন্তু গোয়ালার কাছ থেকেই দুধ নেয়। তো এটাকে ওরা বন্ধ করতে চাইছে, গরুর দুধে বার্ড ফ্লুর এই একটা আতঙ্ক তৈরি করে। আর মাংস তো আছেই, ল্যাব মিট তো আছেই। আর গ্রামে গঞ্জে সর্বত্র দেখবেন মল তৈরি হয়ে যাচ্ছে এখন, সেই মলেই ওরা এইসব মিল্ক তৈরি করবে, মানে প্যাকেটের দুধ বিক্রি করবে, গোয়ালাকে শেষ করে দেবে, তাই তো। তাই এইটা একদম নিশ্চিত থাকুন, বার্ড ফ্লু ভোটের পরে আরও বড় আকার নেবে, মিডিয়াকে দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে টাকা দিয়ে ফান্ডিং করে। রাজনৈতিক দলও দেখবেন মাইকিং করবে, দালালরা, হ্যাঁ, গেরুয়া, সবুজ, লাল দালাল সব দেখবেন মাইকিং করবে, ওদেরকেও ফান্ডিং করা হবে। কি হাঁস মুরগি মারুন, এই যে বার্ড ফ্লু, আপনি বাঁচুন, পরিবেশ সুস্থ রাখুন। আবার ডেঙ্গু তো আছেই, হ্যাঁ, ডেঙ্গুর গল্প তো আছেই। দেখবেন যাকে তাকে ফাইন করা হবে, হ্যাঁ, গোয়ালাকে ফাইন করবে। ওই যে গরুর পোষে, সে তো 2-3টে গরু রাখে বেচারা, গোয়ালে জল জমেছে বা জল থেকে ডেঙ্গু হচ্ছে, মশা হচ্ছে, আপনাকে জরিমানা দিতে হবে কত? 20,000 টাকা। ব্যাস বুঝুন, গরু শেষ, গোয়ালা শেষ। আর আমরা এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তাই তো। তাই এই গরুর দুধে বার্ড ফ্লু, এটার সবচেয়ে বেশি শিকার হবেন গ্রামে গঞ্জের মানুষ। কারণ শহরের মানুষ এখনও প্যাস্তুরাইজ মিল্কই খান, প্যাকেটের মিল্ক খান। এখানে গোয়ালার অস্তিত্ব খুবই কম, নেই বললেই চলে, কেউ কেউ হয়তো পান। কিন্তু গ্রামে গঞ্জে গোয়ালা এখনও উপস্থিতিটা দেখা যায়। তাই এই রকমভাবে তো গ্রামে গঞ্জেই আরও বেশি করে আমাদের যেতে হবে, তাই না বলুন দেখি। এই যে গরুর দুধে বার্ড ফ্লু পাওয়া যাচ্ছে, বাংলা মিডিয়া খবরেও বেরিয়েছে, তাহলে এইগুলো মানুষ তো, গ্রামের গঞ্জের মানুষ তো কনফিউজড হয়ে যাবে, তারা ভয় পাবে। তাহলে এই গোয়ালাগুলো স্বনিযুক্ত, যারা নিজের উপার্জনটা নিজে করেন, তাদের পেশাও তো শেষ, তাই নয় কি? যেটা ইউরোপে শেষ হয়েছে বহু আগেই, আমেরিকায়, ফ্রান্সে কিছু কিছু জায়গায় এখনও আছে, হাতে গোনা, সেগুলোকে ওরা এবার শেষ করে দেবে। আর আমাদের অন্তত ছিল গ্রামে গঞ্জে টিকে। এবার প্যাস্তুরাইজ মিল্ক খান, স্যানিটাইজ মিল্ক খান, বার্ড ফ্লু থেকে বাঁচুন, এই বলে গ্রাম দখল অভিযানও শুরু হয়ে যাবে। প্যাকেটের দুধ যেটা গ্রামে পৌঁছয়নি সেভাবে এবার দখল করবে ওরা। কি বুঝলেন? কত লড়াই আছে বলুন দেখি আমাদের। তো যাই হোক, আবার বলবো, গ্রামে গঞ্জে আপনারা, আমার সহযোদ্ধারা ইতিমধ্যেই যারা কাজ করার তারা করছেন, তাদের নতুন করে বলার নেই। তারা অনেকে আমাকে ভিডিও পাঠান, অনেক অভিজ্ঞতা আমাকে শেয়ার করেন, তারা অফলাইনে কাজ করছেন, মানুষের মধ্যে কাজ করছেন। কিন্তু ওই যে বললাম, গ্রামে গঞ্জে গিয়ে আমাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে। তার জন্য আমি ভাবছি, আর এই ভাবনাটা আমি আপনাদের প্রথমেই শেয়ার করেছি। তাই হ্যাঁ, অসুবিধে নেই,
আমি যদি এসব কন্টেন্ট বন্ধ করে দিই তাতে করে কোনো অসুবিধা হবে না, কারণ অনেকেই এ নিয়ে এখন লেখালেখি করছেন, আপনারা অনেকেই লেখালেখি করছেন, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে যদি আমি এইখান থেকে যেটা পাবো, যদি আমি এখনও ঠিক করিনি, কিন্তু আমি একটা সময় চাইছি, দেখছি মানুষের মধ্যে পরিবর্তন আসে কিনা, আমি দেখতে চাইছি একটা বছর। এটাই অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য এটাই। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। তো শহরের মানুষ যারা সম্পন্ন তারাই তো গ্রামের মানুষের কথা ভাববে, চেতনার কাজে তারাই তো আমাদের সঙ্গে থাকবেন, তাই না? আমাদের তো রাজনৈতিক নেতা আমাদের ফান্ড করবে না। যাও একটা এরকম ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া, ল্যাব মিল্কের প্রমোশন, এটার উপরে একটা জনসভা করছি, হ্যাঁ, আপনাদের 1000-5 টাকা দেওয়া হলো, বা 1010 বা লাখ খানেক টাকা দেওয়া হলো, করবে? কেউ করবে না। এটা তো তাদের স্বার্থের বিরুদ্ধে। তাহলে এটা আমাদেরই করতে হবে, এই কাজগুলো আমাদেরই করতে হবে। আমাদের ক্রাউড ফান্ডিং বলুন, যাই বলুন, আমাদের ভাবতে হবে। সেই ভাবনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাবুন, সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।